সলিড স্টেট ফিজিক্স, এবং আপনাদের যে সিলেবাস আমাকে যেটা দেওয়া হলো ওই সিলেবাস অনুযায়ী আপনাদের সাথে এর আগে একটু পরিচয় করে নিলে ভালো হতো আমার মনে হয়। কে কোন কলেজ থেকে আসছেন যদি একটু নামটা বলে কলেজের নামটা বলেন তাহলে আমি একটা জাস্ট জানলাম আর কি যে কারা কারা আছেন আর কি। একটাই, তখন আপনারা যখন খুশি কোনো কিছু না বুঝলে আমাকে একটু থামিয়ে দিবেন, থামিয়ে তারপরে আমাকে জিজ্ঞেস করবেন। আমি যদি সাথে সাথে উত্তর দিতে পারলাম তো পারলাম, ভালো, না পারলে পরে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর কি। কারণ সব জিনিসই যে আমার জানা থাকবে এরকম আমি বলছি না। তবে এটাই আমাকে আপনাদের কোনো ইতস্তত করতে হবে না, যখন যদি মনে হয় মনে আপনার কোনো প্রশ্ন আসে আমাকে বলবেন। আর এটা যেহেতু আপনারা টিচার, আমিও টিচার, ইন দ্যাট সেন্স আপনারা কলিগদের সাথে তো জাস্ট এক্সচেঞ্জ অফ আইডিয়াস এইগুলা জিনিস নিয়ে আমরা আলোচনা করছি আপনার কলিগদের সাথে। আপনারা তো ছাত্র না আমার, কাজে কলিগ হিসাবেই আমরা দেখছি। কাজে ওই হিসাবে আপনারা কোনো হেজিটেট করবেন না, যখনই আপনার কোনো প্রশ্ন মনে জাগে বলতে আমাকে বলবেন আর কি। আমরা সলিড স্টেট ফিজিক্স আমাকে পড়ানোর কথা, যে এখানে আমাকে যে কয়েকটা চ্যাপ্টারের নাম দেওয়া হলো, প্রথমে দিয়েছিল পুরা আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এন্ড মাস্টার্স এর পুরা সিলেবাস। আমি 9টা ক্লাসে এই পুরা সিলেবাস কভার করা, এটা আমি জানি না, অসম্ভব একটা ব্যাপার, এটা কখন কোনোভাবেই সম্ভব না। তারপরে আমি বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে কতগুলো স্পেসিফিক চ্যাপ্টার আপনাদের কাছ থেকে কথা বলে নিয়ে নিতে। তো এখন যে চ্যাপ্টার গুলো আসছে সেগুলো আপনারা তো জানেন, যে প্রথমে ক্রিস্টাল স্ট্রাকচার সম্বন্ধে, তারপরে আপনাদের ওখানে যে কটা আসলো ডিফেক্টস আসলো, তারপরে ফ্রি ইলেকট্রন থিওরি, তারপরে ব্যান্ড থিওরি আসছে বোধহয়, তারপরে বোধহয় আর কি আসছে, সেমিকন্ডাক্টর আসছে বোধহয়, আর সুপার কন্ডাক্টর। এই কটা চ্যাপ্টার রূপে বা এই কটা সাবজেক্টের রূপে আমরা আলোচনা সীমিত রাখবো আমার আলোচনা। তবে হ্যাঁ, আমি এই কটার রূপে রাখলেও আপনাদের যদি মনে হয় যে আপনার জন্য এটা রিলিভেন্ট, অন্য চ্যাপ্টার থেকেও আমাকে প্রশ্ন করতে পারেন, কথা বলতে পারেন। তবে আমি অন্য চ্যাপ্টার গুলো আসলে এই সময়ের ভিতরে কভার করা যাবে না বলেই কিছু স্পেসিফিক চ্যাপ্টার আপনাদের সাজেশন অনুযায়ী আমরা নিয়েছি। জি, প্রথমে আমরা যেটা শুরু করব, আমরা যেটা আজকে ক্রিস্টাল স্ট্রাকচার দিয়ে শুরু করব, যে ক্রিস্টাল এইখানে কিছু জিনিস আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন এখান থেকে আমরা আলাপ শুরু করি, যে একটু জেনারেল কিছু কথা বলে নেই। আমরা যে আজকে আমরা জানি যে একটা সলিড স্টেট ফিজিক্স যেটা আমরা আজকে বলি, আজকে জগতে আজকের এই টাইমে সলিড স্টেট ফিজিক্স এর জগৎটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু মৌলিকভাবে অরিজিনালি সলিড স্টেট ফিজিক্সটা আসলে সৃষ্টি হয়েছিল যখন ক্রিস্টালোগ্রাফি থেকে আসলে শুরু হয়েছিল। মানুষ যখন 18th সেঞ্চুরি এর আগেও মানুষজন খনিজ থেকে খনিজ সম্পদ আহরণ করতো। আমি বাংলায় বলি নাকি ইংরেজিতে বলবো, আপনারা যেটা বলেন আমি সেটাতেই বলবো, অসুবিধা নাই। যদিও আমার সামনে আমার বইয়ের একটা বাংলায় বলেন স্যার, বাংলায় আপনি যেটা কমফোর্ট ফিল করেন স্যার, আপনি যেটা কমফোর্ট ফিল করেন স্যার সেটাই বলছি। আমার অসুবিধা নাই, কিন্তু আপনাদের যদি বাংলা ভাষা একটা মজা আছে স্যার, আপনি বাংলায় বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। ফেব্রুয়ারি মাস, দ্যাটস রাইট। বাংলা তো বললে সবসময় বলা উচিত, ফেব্রুয়ারি আর একটা এক্সট্রা ইম্পর্টেন্স আছে। এনিওয়ে, আমরা যেটা বললাম যে আসলে যে খনিজ পদার্থ মানুষ আহরণ করতো অনেক আগের থেকেই, অনেক অনেক হাজার হাজার বছর আগে, 100 বছর। কিন্তু তখন আসলে যে কোনো কিছু মানুষ যেটি অবজার্ভ করতো, কোনো রেকর্ডে কিছু ছিল না। মানুষ রেকর্ড রাখা, যে আমরা যে আজকাল যে ফর্মালিটিসে বা আমরা যেটাকে আমরা এডুকেশন বলি, আমরা যে জিনিস আজকাল যে ফর্মাল রূপ যেটা দেখছি এডুকেশনের, এরকম কিছু রেকর্ড ছিল না। কিন্তু রেকর্ডে আছে এরকম যে 18th সেঞ্চুরির অথবা 17th সেঞ্চুরিতে সাধারণত, বা 18th সেঞ্চুরি এই দিকে যখন খনিজ সম্পদ আহরণ করতো,
তখন ওরা খনিজ থেকে বিভিন্ন জিনিস যে আহরণ করতো, খনিজ পদার্থ তারা ইউজ করতো বিভিন্ন ভাবে। তো ওগুলা দেখা যেত, ওরাই অবজার্ভ করতো যে এই জিনিসগুলো যখন ভেঙে মানে ঢিল দিয়ে ভাঙলে বা বাড়ি দিয়ে ভাঙলে দেখা যায় তার যে যেরকম শেপ স্ট্রাকচার, ভাঙার টুকরো গুলোর স্ট্রাকচারও ঠিক একই রকম বা ভাঙছে। তো এরা এটা আশ্চর্য হইতো যে এটা ভাঙার পরও তার যে স্ট্রাকচারাল যে জিওমেট্রিটা আছে এটা প্রায় সিমিলার, এরকম কেন হচ্ছে? এইটা তখন থেকে মানুষের একটা বদ্ধ ধারণা ছিল যে আমাদের যে বস্তু জগৎ আছে, সলিড জগৎ আছে, এই সলিড জগৎ কতগুলো ফান্ডামেন্টাল ইউনিট দ্বারা মানে ছোট জিনিস দ্বারা গঠিত। এইরকম কনসেপশনটা তখনই মানুষের কাছে ডেভেলপ করলো যে এগুলো আসলে কতগুলা ইউনিট আছে, ফান্ডামেন্টাল ব্লক আছে, সেই ব্লক দ্বারা সমস্ত বস্তু জগৎ গঠিত। তারপর এই নলেজটুকু তখনকার, তারপরে আরো যখন এক্স-রে আবিষ্কার হওয়ার পরে, আমি মাঝে দিয়ে অনেক কিছু বাদ দিয়ে যাচ্ছে, ওগুলা না বলি, পরে বলবো। তো যখন এক্স-রে আবিষ্কার হলো, এক্স-রে আবিষ্কার করার পরে দেখা গেল যে সলিডের মাঝে দিয়ে যদি এক্স-রে পাঠানো হয় তাহলে এই এক্স-রে গুলো ডিফ্রেক্টেড হয়, মানে ডিফ্রেকশন দেখা যায়। আপনারা তো জানি যে অপটিক্স থেকে জানি যে হোয়াট ইজ ডিফ্রেকশন। ডিফ্রেকশন হলো যে এগুলা দিয়া যে ক্রস করলো ওইটা ওই সেকেন্ডারি ওয়েভ রেট থেকে তৈরি হইলে আমরা এটাকে ডিফ্রেকশন বলি। সেকেন্ডারি ওয়েভ থেকে যদি দুইটা মানে ওয়েভ গিয়ে যদি সুপারপোজ করে তাহলে যেই প্যাটার্ন আমরা দেখতে পাই, ইন্টেন্সিটির ম্যাক্সিমাম মিনিমাম হয়, তখন তাকে আমরা বলি ডিফ্রেকশন। তাহলে ওই সলিডের ভিতর দিয়ে এক্স-রে ক্রস করার পরে তখন দেখা গেল যে আরে একটা ডিফ্রেকশন প্যাটার্ন দেখা যাচ্ছে। এখন ডিফ্রেকশন প্যাটার্ন দেখা যাওয়ার পর থেকেই আসলে প্রকৃতপক্ষে সলিড স্টেট হলো আর কি। আর সলিড স্টেট বলতে তখন যেটা বোঝা যেত ওই ক্রিস্টালোগ্রাফি, এখন যদি আমি আলাদাভাবে বলি তখন আমরা বলি যে ওই ক্রিস্টালোগ্রাফি সাবজেক্টই আসলে সলিড স্টেট সাবজেক্ট হিসেবে ছিল। এখন আরো একটু গোড়ার দিকে যদি যাই, এটা মানুষ আরো আগেই এক্সপিরিয়েন্স করছে যে পৃথিবীতে যত বস্তু দেখছে মানুষ, এটাকে দেখা যায় যে বস্তু জগৎ আমরা যেটা বলি এটার তিনটা ভাগে ভাগ করা আছে, একটা সলিড, আর একটা লিকুইড, আর একটা গ্যাস। তাহলে ওই তিন শ্রেণীর জিনিসের সাথে পরিচিত মানুষ অনেক আগের থেকে। এখন আমরা এই তিন জগতের মাঝে একটা জগৎ নিয়ে আসছি, শুধু কঠিন কঠিন বস্তু এটা নিয়ে আসছে। তাই কঠিন থেকে ওই যে ক্রিস্টালোগ্রাফিটা তখন থেকে শুরু। এবং ক্রিস্টালোগ্রাফি যে শুরু হওয়ার পরে যারা এইখানে সবচেয়ে বেশি অবদান রেখেছিল একদম ফান্ডামেন্টালি, একদম বেসিক্যালি, তারা হলো আপনারা জানেন যে ফন লাউ এর এক্স-রে নিয়ে অনেক কাজ করেছে। তারপরে আর ডব্লিউ ব্র্যাগ এবং লাউ, এরা দুইজনই বেসিক্যালি প্রথম মানে ওই এক্স-রে নিয়ে কাজ করেছে এবং ডিফ্রাকশন প্যাটার্ন পেয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে সলিড গুলা যে হলো ওখান থেকে ডিফ্রেকশন কেন পাচ্ছি এবং ওটা এক্স-রে দিয়ে কেন ডিফ্রেকশন পাচ্ছি? আপনারা যদি মনে থাকে, আপনারা যখন ইউনিভার্সিটিতে পড়ছিলেন তখন আপনারা ডিফ্রেকশন গ্রেটিং দিয়ে ডিফ্রেকশন দেখেছেন ল্যাবে, অনেকেই সবাই তো দেখেছেন বোধহয়, আমার মনে হয় স্বচক্ষে দেখেছেন না? জি স্যার, দেখেছেন তো। তাহলে ওখানে আমরা গ্রেডিং যখন দেখি, ওই গ্রেডিং এর মাঝে দেখা যায় যে একটা মানে থাকে, স্লিট গুলা থাকে, প্যারালালি অনেকগুলা স্লিট পাশাপাশি থাকে। তো ওখানে স্লিট দিয়ে লাইট গুলা যাওয়ার পরে ওই সেকেন্ডারি ওয়েভ থেকে তারা একটা প্যাটার্ন তৈরি করে, ওটাকে আমরা ডিফ্রেকশন দেখেছি। সলিডের ভিতর দিয়ে এই ঘটনাটা কেন ঘটছে? তাহলে এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটা কোনো প্রিপেয়ার্ড না, অলরেডি ন্যাচারাল একটা বস্তু, তার ভিতর দিয়ে যখন এক্স-রে পাস করছি তখন ডিফ্রেকশন শো করছে, এক্সিবিট করছে। তাহলে এর থেকে বোঝা যায় যে সলিড যেটা আছে তার মাঝে কতগুলা মানে ছোট ছোট, আমি এখনো অ্যাটম বলি না, ছোট ছোট ব্লক আছে। ওই আগের ধারণার থেকে যদি বলি বা পরে যদি বলি যে অ্যাটম বা মলিকিউল আছে, তাহলে দুইটা মলিকিউলের মাঝে কিছু একটা ফাঁকা জায়গা আছে যেটা স্লিট, আমরা যেটাকে স্লিট বলে থাকি। তাহলে ওরকম স্লিটের মতো বস্তু এখানে আছে, মানে সলিডটা আসলে স্লিট গুলোর ভিতর দিয়ে যাওয়ার পরে ডিফ্রেকশন প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এখন
আপনারা তো এটাও হয়তো জানেন যে আমরা কখন ডিফ্রেকশন দেখি যখন স্লিটের উইডথ আর আপনারা যে ইনসাইডেন্ট ওয়েভ যেটা আমরা দেই এক্স-রে বলি, এক্স-রে যে পাঠাই, এক্স-রে যে ওয়েভ লেন্থ, এই দুইটা যখন কম্পেয়ারেবল হয় তখন হয় আপনার ডিফ্রেকশন। আর ইন্টারফারেন্স কখন দেখেন? সুপার ইম্পোজ করো দুইটা সোর্স। না, ডিফ্রেকশন তো সুপার ইম্পোজ করবেন। ইন্টারফারেন্স হলো স্যার এই ই হইতে হবে উৎসটুকু ওটা স্যার আপনার জ্যামিতিক ছায়া অঞ্চলের ভিতরে আলোর প্রবেশ। না, এটা তো ঠিক আছে আপনাদের, এটা হলো যে আপনারা যখন ইন্টারমিডিয়েট ছাত্রদেরকে বুঝান তখন হয়তো এইভাবে বুঝান এটা। ইন্টারফারেন্স এবং ওয়েভলেন্থ লাগবে স্যার দুইটা না। আমি আমাকে বলি আপনাকে যে যখন আমরা ইন্টারফারেন্স কখন দেখি, ইন্টারফারেন্স দেখি কোহেরেন্ট সোর্স হইলে স্যার, কোহেরেন্ট সোর্স লাগবে, দ্যাটস রাইট। তা আমি সেটা বলছি যে কোহেরেন্ট সোর্স হলো যে দুইটা কোহেরেন্ট সোর্স যদি থাকে অথবা দুইটা ডিফারেন্ট স্লিট থেকে প্রাইমারি ওয়েভ, ওই যে আলো ইনসাইডেড আলো আছে এটার দুইটা অংশ হইতে পারে। একটা হলো প্রাইমারি, যেটা আপনি দিচ্ছেন বাইরের থেকে যে আলোটা দিচ্ছেন বা যে এক্স-রে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা দিচ্ছেন সেটা হলো আপনার প্রাইমারি ওয়েভ। এখন দুইটা প্রাইমারি ওয়েভ যদি সুপারপোজ করে তাহলে এটাকে আমরা বলি ইন্টারফারেন্স। আর যদি দুইটা সেকেন্ডারি ওয়েভ সুপারপোজ করে যদি এরকম ইন্টেন্সিটির ভেরিয়েশন দেখায় তখন আমরা তাকে বলি ডিফ্রেকশন। Diffraction and interference actually the same thing. Only difference is one happens between primary waves and the another happens between secondary waves. আপনারা জানেন তো ওয়েভলেটের যে প্রত্যেকটা মানে ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট একটা সোর্স হিসেবে কাজ করে। জি স্যার। সেই সোর্স থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো বের হয় সেইগুলোর সুপারপোজে হলো আপনার ডিফ্রেকশন হচ্ছে। আর যেটা প্রাইমারি ওয়েভ যদি দুইটা যে কোহেরেন্ট সোর্স থেকে গিয়ে যদি সুপারপোজ করে তাহলে ইন্টারফারেন্স হচ্ছে। আর স্ক্যাটারিং হচ্ছে তখন তিনটা শব্দ আপনার, যে ইন্টারফারেন্স, ডিফ্রেকশন এন্ড স্ক্যাটারিং। স্ক্যাটারিং হয় তখন যখন যে অবজেক্টটার উপরে আপনার যেখানে আপনার লাইট মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আপনি ইনসাইডেন্ট করছেন সেটার সাইজ যদি ওয়েভলেংথের সাইজ থেকে ছোট হয় তাহলে ওয়েভস আর স্ক্যাটার্ড, তখন স্ক্যাটারিং ঘটে। এই কম্পারেবল হলে ডিফ্রেকশন ঘটে, আর যদি একটু বড় হয় তাহলে ইন্টারফারেন্স ঘটবে। কাজে যদি আমরা স্লিডের সাহায্যে কথা বলি তাহলে ওই তিনটা জিনিস, স্লিডের সাইজ, ওয়েভলেংথ এবং স্লিড, এই দুইটার সাইজের উপরে ডিপেন্ড করে আপনাকে আপনার তিনটা জিনিসকে আলাদাভাবে আমরা বুঝতে পারি যে তিনটা কখন কোনটা ঘটবে। এনিওয়ে, তাহলে আমরা ওখান থেকে আমরা বুঝতে পারলাম। এখন আমরা যদি সলিডের তাহলে যে অ্যাটমগুলো আমরা যদি এখন বলি অ্যাটমগুলো আছে তাহলে একটা সার্টেন ডিস্টেন্সে অবস্থিত। এক্স-রে আমাকে তাই বলছে থাকছে বলেই তাদের যে ডিস্টেন্স আছে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বা ইন্টার আয়নিক ডিস্টেন্স যেটা আছে এই ডিস্টেন্সটা ছোট হলে যদি আমি ডিফ্রেকশন পেতে চাই তাহলে আমাকে কি ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ওখানে দিতে হবে? আমি কি ভিজিবল লাইট দিলে কি ডিফ্রেকশন ঘটবে? না স্যার, ওটা ডাইমেনশন মিলাতে। দ্যাটস রাইট। কাজে যেহেতু ডিফ্রেকশন হইতে হলে আমার ওই ইন্টার আয়নিক ডিস্টেন্সের অর্ডারের ওয়েভলেংথ আমাকে এই ওয়েভলেংথের রেডিয়েশন আমাকে দিতে হবে। কাজে এক্স এর ওয়েভলেংথ ছোট না, এক্স এর ওয়েভলেংথ কত সাইজের? রাফলি যদি বলি 1 অ্যাংস্ট্রম সাইজের। জানেন তো অ্যাংস্ট্রম ইউনিটটা মনে আছে আপনাদের? না, যদি আমি বলি 8 সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার -10 মিটার। হ্যাঁ, আর যদি আমি ন্যানোমিটারে বলি কত ন্যানোমিটার 1 অ্যাংস্ট্রম? 10 টু দি পাওয়ার -9। 0.1 ন্যানোমিটার। একটা হলো 10 টু দি পাওয়ার -10 আর একটা হলো 10 টু দি পাওয়ার -9। কোনটা বড়? ন্যানোমিটার -9 বড়। হ্যাঁ, -9 বড়, 9 বড়, তাই না? কত গুণ বড়? 10 গুণ। 10 গুণ বড়। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান আপনার কত ন্যানোমিটার হবে? ন্যানোমিটার কিন্তু বড়, 0.1 না? 0.1। হ্যাঁ, আপনি যদি এখন কথা বলি আমরা যে ওয়েভলেংথ মানে লেংথের সাহায্যে যদি কথা বলি তাহলে ওয়েভলেংথটা হলো 0.1 ন্যানোমিটারের সাইজের।
আর আমরা ইন্টার আয়নিক ডিসটেন্সটা কি অর্ডারের আমরা এখন জানি, এটা ডিফ্লেকশন থেকে আমরা পরে জানি যে এটার সাইজটা কত, যে দুইটা সলিডের মাঝে দুইটা আয়ন বা দুইটা অ্যাটমের মাঝে ডিসটেন্সটা কত অর্ডারের, অ্যাংস্ট্রম অর্ডারের। কাজে দুইটা সেম অর্ডারের, কাজে এই কারণেই ডিফ্লেকশন হচ্ছে। আর আমি যদি ডিফ্লেকশন পাইতে চাই সলিড দিয়ে, তাহলে আমাকে এক্সরেই ইনসিডেন্ট করতে হবে। আমি যদি আমার ভিজিবল লাইট করি তাহলে কোনো ডিফ্লেকশন ঘটবে না, কারণ ভিজিবল লাইটের ওয়েভলেংথ ইজ ভেরি লার্জ রিলেটিভ টু দ্য ইন্টারআয়নিক ডিসটেন্স। ওকে, কাজে কেন এক্সরে ইউজ করা হচ্ছে সেটা এখানে এইটা হলো একটা। এছাড়া আর কি ইউজ করতে পারেন স্যার? গামা, ওখানে আমি ডিফ্লেকশন দেখতে চাই। আর বলেন তো আর কি কি দিয়ে বাড়া দিতে পারে? স্যার গামা দিয়ে হবে না স্যার? গামা ইজ ভেরি স্ট্রং। গামা এত বেশি এনার্জি যে মানে ডিফ্লেক্টেড না হয়ে সোজাই চলে যাবে। আর কি আছে গামা ছাড়া, আর কি আছে বলেন দেখি, আর কি কি দিয়ে এটা মানুষ ইউজ করে থাকে? আল্ট্রাভায়োলেট হতে পারে না, আল্ট্রাভায়োলেট তো খুব ভিজিবল এর কাছাকাছি। মাইক্রোওয়েভ, এটা লেজার দিয়ে করে। না না, লেজার দিয়ে অন্য কাজ করি। লেজার দিয়ে আমরা আসলে ইনফ্রারেড, না, ইনফ্রারেড তো আরো বড় ওয়েভলেংথ। আপনি রেডের দিকে যাবেন যত ওয়েভলেংথ বাড়তে থাকে, আর যত এই ব্লু এর দিকে যাবেন মানে যে আল্ট্রাভায়োলেট বা ওই দিকে যাবেন তখন ছোট হইতে থাকবে। তা আমি আরেকটা জিনিস বলি, আপনারা যদি নিউট্রন দেই তাহলে কি হবে? নিউট্রন তো আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে জানি, নিউট্রন যদিও পার্টিকেল কিন্তু তার ওয়েভ নেচার আছে না? জি স্যার, অল কোয়ান্টাম পার্টিকেলস হ্যাভ এ ওয়েভ নেচার। কাজে যদি ওয়েভ নেচার থাকে তাহলে সে ডিফ্লেকশন প্যাটার্ন শো করবে। কাজে আমরা নিউট্রন ডিফ্লেকশন দিয়েও ওই যে ক্রিস্টালের আপনার সাইজ অথবা ইন্টারআয়নিক ডিসটেন্স এগুলো করতে পারি। ইলেকট্রন ডিফ্লেকশন দিয়েও করতে পারি। কাজে এক্সরের বাইরে যে স্ট্রাকচার ডিটারমিনেশনের কারণে বা শেপ বা জিওমেট্রি ডিটারমিনেশনের কাজে এই বস্তুগুলাতে আমরা এই নিউট্রন ডিফ্লেকশনও করে থাকি, আমরা ইলেকট্রন ডিফ্লেকশনও করে থাকি। শুধুই যে এক্সরে ডিফ্লেকশন আমরা ইউজ করি, দিস ইজ নট দ্য কেস। আমরা আদার অন্যান্য করি, যদিও আমরা এখানে আলোচনা করব না ওগুলা। জেনে রাখলাম যে স্ট্রাকচার ডিটারমিনেশনের সময় ডিটারমিনেশনের জন্য আমরা এক্সরের সাথে নিউট্রন ডিফ্লেকশনও করতে পারি, ইলেকট্রন ডিফ্লেকশনও করতে পারি। ওকে, তারপরে এখন আসি আমরা যে ওই যে একটু আগে বলছিলাম যে ক্রিস্টাল বা আপনার ক্যালাস আমরা যেটা বলি, ক্রিস্টাল জিনিসটা তাহলে কি হলো, আমরা কিভাবে ডিফাইন করব একটা ক্রিস্টাল? আপনারা যদি আমার সাথে শেয়ার করেন, বললাম তো আমরা আমার কলিগ, যে আমরা কোনো হেজিটেট না করে কথা বলতে, একটা ক্রিস্টাল বলতে আমরা কি বুঝি? বলবেন না কেউ? ক্রিস্টাল মানে পিরিয়ডিক স্ট্রাকচার স্যার, এটার রিপিটেশন থাকবে, পিরিয়ডিক থাকবে, মানে ল্যাটিস প্লাস বেসিস মিলে ক্রিস্টাল পাই স্যার, ল্যাটিস প্লাস বেসিস, অ্যাটম বা মলিকুলার অ্যারেঞ্জমেন্টটা পিরিয়ডিক থাকবে। আচ্ছা, আর যদি একটা ক্রিস্টাল যদি পারফেক্ট ক্রিস্টাল হয় তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা কত পর্যন্ত বিস্তৃত থাকবে? ইনফাইনাইট স্যার, ইনফাইনাইট পর্যন্ত। তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যদি কোনো মানে আনইন্টারাপ্টেড পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট যদি থাকে অ্যাটমস অথবা মলিকুলের, এবং এরা যদি একটা সলিড হয়, তাহলে এইটাকে আমরা বলবো একটা পারফেক্ট ক্রিস্টাল। কিন্তু আমরা বাস্তব জগতে যে সমস্ত সলিড দেখি, ইনফাইনাইট সাইজের কোন সলিড কি দেখি? সব ফাইনাইট সাইজের, অর্থাৎ টুকরোটা এত ছোট না, এত বড় না, আরো ছোট, এরকম ফাইনাইট সাইজের। যদি ফাইনাইট সাইজ হয় তাহলে ওইটা আসলে আমরা পারফেক্ট বলতে পারি না, কারণ তার যে পৃষ্ঠের দিকে যখন গেলাম, যখন পৃষ্ঠের দিকে যাই, তখন এই পৃষ্ঠটা ওখানে কি পিরিয়ডিসিটি থাকে একটা পৃষ্ঠ যাওয়ার পরে? এরপরে তো আর অ্যাটমই নাই, ওই বস্তুর অ্যাটমই নাই এরপরে, তাহলে তো পিরিয়ডিসিটি আর থাকার কথা না, পর্যায়বৃত্ততা তো থাকার কথা না। কাজেই সারফেসের কাছে গেলে আর পর্যায়বৃত্ত থাকছে না, কাজেই তখন এটাকে আমরা আসলে পারফেক্ট ক্রিস্টাল বলি না, আমরা ক্রিস্টাল বলি, the pitch of crystal. ওকে, এখন ক্রিস্টালকে আমরা আসলে দুই রকমের আমরা অ্যারেঞ্জ করে থাকি। ক্রিস্টালের এই যে আপনার পিরিয়ডিসিটি থাকে, এটাকে আমরা আসলে যদি সিমেট্রি দিয়ে কথা বলি,
তাহলে আমরা বলে থাকি যে তার ট্রান্সলেশনাল সিমেট্রি আছে। ট্রান্সলেশনাল সিমেট্রি অর্থাৎ প্রতিসাম্য আছে, অপসরণ প্রতিসাম্য। অর্থাৎ আপনি যদি দুইটা আয়নের মাঝে ডিসটেন্স যদি হয় ধরেন অ্যাংস্ট্রম, তাহলে মানে 4টার পরে হলো 4টার পর পর হবে ধরেন 4 অ্যাংস্ট্রম দূরে দূরে আবারও আপনি অ্যাটম পাবেন। এখন এই পিরিয়ড পর পর যদি আপনি ডান দিক বাম দিক মানে তার এক্সিস বরাবর যে কোনো দিকে যান, আপনি দেখবেন যে অ্যারেঞ্জমেন্টটা এক্স্যাক্টলি সেম থাকছে, অ্যারেঞ্জমেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না। যেখানেই যাই 10 অ্যাংস্ট্রম ডান দিকে গিয়ে আমি তার চারদিকে তাকাইলে আমি যে অবস্থা দেখছি, বাম দিকে গেলেও একই দেখছি, উপরের দিকে গেলেও একই, নিচের দিকে গেলেও একই আমরা অ্যারেঞ্জমেন্ট দেখছি। তো এটাকে সিমেট্রির সাহায্যে যখন কথা বলি তখন এটাকে আমরা বলি ট্রান্সলেশনাল সিমেট্রি। ওকে, এটা কি আসলো? রিপেয়ার নাও। আছে। ওকে, তাহলে ক্রিস্টালের মাঝে আরেকটা হলো সিঙ্গেল ক্রিস্টাল, পলিক্রিস্টাল। এখন প্রশ্ন হলো যে সিঙ্গেল ক্রিস্টাল কাকে বলি আমরা? বাংলায় বলে একক ক্যালাস, আর একটা পলি হলো বহু ক্যালাসীয় মানে টুকরা। তাহলে কাকে বলবো সিঙ্গেল ক্রিস্টাল, আর একটা কাকে বলবো পলিক্রিস্টাল? বলেন দেখি। সিঙ্গেল ক্রিস্টাল হলো দ্যাট ক্রিস্টাল যদি আপনার মানে এক টুকরো সলিড হয় এবং এটার ভিতরে ইন দ্য বাল্ক যদি বলি তাহলে ভিতরের দিকে যদি পিরিয়ডিসিটিটা আনইন্টারাপ্টেড থাকে, কিন্তু সারফেসে গিয়ে কিন্তু ইন্টারাপ্টেড হবে। আমি সারফেস নিয়ে বলছি না, কিন্তু একটা বাল্ক, একটা ছোট্ট পিচ যদি আমার থাকে সলিডের, যার ভিতরের পিরিয়ডিসিটির বা পর্যায়বৃত্ততার কোনো রকমের ব্যাঘাত ঘটে না, ব্যাহত হয় না, তাহলে ওই পিচ অফ ক্রিস্টাল বা ওই পিচ অফ ম্যাটেরিয়ালকে আমরা বলবো সিঙ্গেল ক্রিস্টাল। কিন্তু বাস্তবে আমরা যে লোহার টুকরা বা তামার টুকরা বা পিতলের টুকরা দেখি বা যেগুলো দিয়ে আমরা বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকি, ওরা কিন্তু কেউই সিঙ্গেল ক্রিস্টাল না, তারা কিন্তু পলিক্রিস্টাল। পলিক্রিস্টাল মানে যে ওটার ভিতরে একটা রিজনের মাঝে আপনার ক্রিস্টালের যে আপনার পিরিয়ডিসিটি আছে, কতক্ষণ পরে দেখা যায় যে পিরিয়ডিসিটিটা ইন্টারাপ্টেড হয়ে গেছে, হয়ে গিয়ে আবার একটা অঞ্চল দেখা যায় যে এটার ভিতরে আবার পিরিয়ডিসিটি আছে, আবার দেখা যায় যে ইন্টারাপ্টেড হয়ে আবার একটা রিজন হচ্ছে সেইখানে পিরিয়ডিসিটি আছে। তাহলে বড় একটা লোহার বা তামার বা ইয়ার টুকরা, তার ভিতরে তাহলে কি রকম হচ্ছে যে অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টাল। আপনি যদি আলাদা করে চিন্তা করি তাহলে বলি যে অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টাল আছে, কিন্তু এরা সেপারেটেড না, তারা কানেক্টেড, মানে আলাদা হয়ে গেছে না, সলিড থেকে ভেঙে টুকরা টুকরা হয়ে পড়ছে না। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি কল্পনা করতে চাই তাহলে এরকম করতে পারি, এর ভিতরে অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টাল আছে কিন্তু দে আর কানেক্টেড। এবং এই ধরনের যে বস্তুগুলা, যে সলিড গুলা আছে, তাদেরকে আমরা বলি পলিক্রিস্টালাইন সলিড। ঠিক আছে, মোস্টলি আমরা যে সমস্ত ক্রিস্টালাইন বা সলিড বস্তু দেখি এরা সবাই পলিক্রিস্টালাইন, কেউই সিঙ্গেল ক্রিস্টালাইন না। সিঙ্গেল ক্রিস্টাল খুব কেয়ারফুলি তৈরি করতে হয় এবং এইগুলো বিভিন্ন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টে ব্যবহার করা হয়। সেটা আরেকটা সিঙ্গেল ক্রিস্টাল আর ইউনিট ক্রিস্টাল কি স্যার একই? ইউনিট সেল বা সিঙ্গেল ক্রিস্টাল কি একই? ইউনিট সেল আমি এখনো যাই নাই, আমি জাস্ট এখনো বাল্কে আছি, বড় বড় টুকরা নিয়ে কথা বলছি। আচ্ছা স্যার, ওকে, তো সিঙ্গেল ক্রিস্টাল হলো আপনার ইউনিট সেল দিয়ে গঠিত, সবগুলো ইউনিট সেল। আমরা আসছি পরে আর একটু ভিতরের দিকে পরে যাব, এখন একটু বাইরে দিয়ে কথা বলছি, আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো আমরা। তাহলে ক্রিস্টালকে আপনারা কয় ভাগে ভাগ করতে পারি নরমালি? সিঙ্গেল ক্রিস্টাল, পলিক্রিস্টাল। আর নরমালি আমরা যে সমস্ত বস্তু সাধারণত দেখে থাকি এরা সবাই পলিক্রিস্টাল, বহু ক্যালাসীয় বলে বাংলায় যদি বলি। ওকে, এখন ক্রিস্টাল যে বলে থাকছি, যে ক্রিস্টালটা এখানে একটা ছবি আছে, দিয়ে 2 ডাইমেনশনাল একটা ছবি আছে। দেখেন একটা ইটা, একটা দিক, এটা তো এক্স ধরতে পারেন বা এটা ওয়াই, কিন্তু আবার লম্ব নট নেসেসারিলি, এই জন্য আমরা সিম্বলটা চেঞ্জ করে দিচ্ছি, একটা ইটা দিক দিলাম আর একটা যাই দিক দিলাম। তো এখন এগুলো যদি আপনার অ্যাটম বা মলিকুল হয় এবং এটা আপনার -ইনফিনিটি টু +ইনফিনিটি পর্যন্ত যদি পুরা তলে
বিস্তৃত থাকে, তাহলে আপনি দেখেন আপনি এ তে দাঁড়াইলে এটার বাম দিকেও কিন্তু আছে, যদিও ছবিটা আমরা এরকম ইয়ে করি নাই। এখানে দাঁড়াইলে আমরা চারদিকে তাকাইলে যা দেখবেন, এখানে দাঁড়াইলেও তা দেখবেন, এখানে দাঁড়াইলেও তা দেখবেন। এবং এই যে ডিস্টেন্সটা সি এর থেকে এই পর্যন্ত অথবা এ থেকে সি পর্যন্ত, এই ডিস্টেন্সটা আপনার একটা পিরিয়ড। পিরিয়ড বলতে টাইম পিরিয়ড না, এখানে পিরিয়ডটা বলতে লেংথের পিরিয়ড, স্পেসের পিরিয়ড। বুঝতে পারলাম কি? আমরা যে পিরিয়ড বলি অনেক সময় আমরা ইউজড হয়ে গেছি, এই পিরিয়ডের পরে ওই পিরিয়ডে আমাদের ক্লাস আছে, ওই পিরিয়ডে এটা হবে। এই যে পিরিয়ড বলতে আমরা টাইমের সাথে পিরিয়ডটাকে বেশি আমরা ব্যবহার করে থাকি, কিন্তু যখন সলিড স্টেটে আসলেন তখন পিরিয়ড বলতে আমরা যে এটা বলবো, এটা পিরিয়ডটা কি লেংথের পিরিয়ড, মানে একটা সার্টেন লেংথ পরে পরে আমরা একই জিনিস পাচ্ছি, কাজে এই পিরিয়ডটা হচ্ছে লেংথ, স্পেসের পিরিয়ড। এবং এইটা একদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে। এদিকে দেখেন দুইটা পার্টিকুলার মাঝে ডিসটেন্স, ব্যাটমের মাঝে ডিসটেন্স এ, এদিকে হইতে পারে বি, এদিকে হইতে পারে আরেকটা সি বা অন্য যে কোনো। তাহলে কিন্তু একটা সার্টেন পিরিয়ড যেদিকে যান, এদিকে যদি যান তাহলে বি পর পর গেলে আপনি বা দুই বি এর মাল্টিপল টাইম গেলে আপনি একই জিনিস দেখবেন। এইদিকে গেলে এ এর মাল্টিপল টাইমস দূরে গিয়ে দাঁড়াইলে আপনি একই দেখবেন, এদিকে গেলে আর এর মাল্টিপল টাইমস দূরে গিয়ে আপনার একই জিনিস দেখবেন। তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টটাকে, যে পিরিয়ডিক যে অ্যারেঞ্জমেন্টটা আছে, সেইটাই আসলে ক্রিস্টাল গঠন করে, ক্রিস্টাল বলে থাকি আমরা। ক্রিস্টাল দুই রকম, সিঙ্গেল ক্রিস্টাল, পলি ক্রিস্টাল। আমরা বুঝে ফেললাম সিঙ্গেল ক্রিস্টাল কাকে বলে, পলি ক্রিস্টাল কাকে বলে। এখন যদি আমরা লেংথ স্কেলে যাই, একটু লেংথ স্কেল বলে জানেন মানে সাইজের দিক দিয়ে, মানে সাইজটা যদি চিন্তা করি, যে আমি একটু পলি ক্রিস্টালের কথা আপনাদেরকে বললাম, তাহলে পলি ক্রিস্টালে কি হয়, অনেকগুলো সিঙ্গেল ক্রিস্টাল থাকে, বাট দে আর কানেক্টেড, দে আর সেপারেটেড। মানে সেপারেট মানে ওই একদম ইন্ডিপেন্ডেন্ট না, দে আর কানেক্টেড। যে কানেক্টেডটাকে আমরা আসলে বলি গ্রেন বাউন্ডারি। নাম শুনছেন কিনা আমি জানি না। যে গ্রেন অর্থ কি বলি আমরা, ফসলের গ্রেন বলি না, যে সরিষা একটা কি গ্রেন না, যে এরকম আমরা যে রবি শস্যের যে গ্রেন বলে থাকি, গ্রেন। তাহলে ওই যে অঞ্চলটা মাঝে সিঙ্গেল ক্রিস্টালটা, যার ভিতরে আপনার পিরিয়ডিসিটি বর্তমান রয়েছে, এক্সিস্ট করছে, ওই জায়গাটাকে আমরা একটা গ্রেন বলি। ক্রিস্টালোগ্রাফি বা ভাষায় এটাকে একটা কি বলি, গ্রেন। গ্রেন বলতে আমরা কি বুঝবো, যে অঞ্চলটাতে একটা মানে সিঙ্গেল ক্রিস্টালের মতো অবস্থা করে আছে, এই অঞ্চলটা একটা গ্রেন। আরেকটা অঞ্চল আছে পলিক্রিস্টালাইন বস্তুতে, সেটা আরেকটা গ্রেন। তাহলে এটা একটা গ্রেন, এটা একটা গ্রেন, এটা একটা গ্রেন, এটা একটা গ্রেন। তাহলে এদের মধ্যে সীমানাটা, ওখানে কিন্তু পিরিয়ডিসিটি নাই, ওখানে পিরিয়ডিসিটি ইন্টারাপ্টেড হয়ে গেছে, মাঝে ডিস্টেন্স কমে গেছে অথবা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, এর মাঝে পিরিয়ডিসিটি। তাহলে ওই মাঝের জায়গাটাকে আমরা বলি গ্রেন বাউন্ডারি। ঠিক আছে? গ্রেন বাউন্ডারি বলতে আমরা কি বুঝলাম বলেন দেখি একটু কেউ। বলেন, আমি তো বললাম যে আনমিউট করে, মানে আপনার যারা মিউটেড আছেন আনমিউট করে বলেন। পলিক্রিস্টালাইন ক্রিস্টালের যে অংশে গিয়ে স্যার পিরিয়ডিসিটি ইন্টারাপ্টেড হয়, বিঘ্নিত হয়, সেই অঞ্চলটুকুকে বলা হয় গ্রেন বাউন্ডারি। গ্রেন বাউন্ডারি মানে আছে দুইটা সিঙ্গেল ক্রিস্টালের মাঝের যে জায়গাটুকু, অঞ্চলটুকু, এটা আমরা গ্রেন বাউন্ডারি। ঠিক আছে? জি স্যার। ওকে, এটাতে কি হলো, ডিস্টার্ব করছে। ওকে, তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে একটা ক্রিস্টালের পলিক্রিস্টালাইনের মাঝে যে অঞ্চলগুলা থাকে, এক একটা অঞ্চল এক একটা ইউনিট, মানে সিঙ্গেল ক্রিস্টালের মতো, এবং এদের মাঝের জায়গাটাকে আমরা বলি গ্রেন বাউন্ডারি, আর ওই অঞ্চলটাকে বলি গ্রেন। যে অঞ্চলটা সিঙ্গেল ক্রিস্টালের মতো বিহেভ করছে সেটাকে আমরা গ্রেন বলে থাকি। এখন আসি, যদি ওই যে ইয়ার সাইজটা, আপনার যে গ্রেনের যে সাইজ, এই সাইজটা যদি খুব ছোট হয়, গ্রেনের সাইজ কিরকম ছোট হবে, যে আপনার ধরেন 1 ন্যানোমিটারেরও 1.0 মানে এরকম সাইজের হয়, 1.0 এরকম সাইজের ছোট হয়ে যায় গ্রেন গুলা, তখন
এই সলিডটাকে আমরা আর ক্রিস্টাল বলি না। কথা বুঝতে পারলেন কি, যে ওই যে পলিক্রিস্টালটা আছে সেই পলিক্রিস্টালটাকে তখন আমরা বলবো এমরফাস ম্যাটেরিয়াল। পার্থক্যটা কি হলো পলিক্রিস্টাল আর ইয়ার মাঝে? শুধু গ্রেনের সাইজ গুলা, গ্রেনের সাইজ যদি ন্যানোমিটারের 1 হয়ে যায় এরকম সাইজে, মানে 1 অ্যাংস্ট্রম সাইজের ছোট হয়ে যায়, তাহলে আমরা এই পলিক্রিস্টালাইন সলিডটাকে এমরফাস সলিড অথবা অক্যালাসীয়, তখন আর ক্যালাস বলি না, অক্যালাসীয় বলে থাকি। কিন্তু অক্যালাসীয় হইলো এমরফাসেরও, তাহলে কি হলো যে ছোট্ট একটা অঞ্চলের মাঝে একটা অর্ডার থাকে, একটা সার্টেন অর্ডার থাকে, কিন্তু তখন এটাকে আমরা ক্রিস্টালাইন না স্টেট না বলে আমরা এমরফাস স্টেট বলি। ওকে, তারপরে এখন আসি দেখি যে আমরা লেটিসে চলে যাচ্ছি। আর একটা কনসেপ্ট, ভেরি বেসিক কনসেপ্ট ইন সলিড স্টেট ফিজিক্স বা ইন ক্রিস্টালোগ্রাফি। হোয়াট ইজ এ ল্যাটিস? ল্যাটিস বলতে আমরা কি বুঝি? কেউ কেউ বলেন ইন্টারাকশন হইলে আমার আসলে ভালো লাগে, সামনে ক্লাস হইলে আমি হয়তো আঙ্গুল দিয়ে বলতাম যে আপনি বলেন আপনি বলেন, এরকম জিজ্ঞেস করতাম, কিন্তু এই অনলাইনে আর এটা করতে পারছি না। কিন্তু আপনারা নিজের থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আমার সাথে ইন্টারাক্ট করেন, ক্লাসটা ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আমার একটু বুঝতে সুবিধা হবে যে আপনাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে এটা কোন জায়গায়, তাইলে ওখানে আমাকে কিছু যদি আর একটু বিস্তৃত বলতে হয় আমি বলতে পারবো আর কি। তখন হয়তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো পরিষ্কার হবে। সেই জন্যই আপনাদের সবচেয়ে পারফেক্ট ডেফিনিশনটা স্যার আমরা আপনার স্ক্রিনে এসে দেখতে পাচ্ছি স্যার, যে লেখা আছে। না না, এটা তো আমি দিলাম, আপনারা কি বলেন এটা দেখে দেখে এখন বললেন তো না, এমনি নলেজ আপনাদের যে কনসেপ্টটা পারসেপশনটা সেটা আর কি। স্যার আমরা যে সংজ্ঞাটা আর কি বলবো তার চেয়ে এখানে স্যার অনেক সুন্দর সংজ্ঞা লেখা আছে। এটা তো আমি বলবো আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার আমরা কি আপনার এই বইটার স্যার সফট কপি কি পেতে পারি স্যার? না, সফট কপি তো দেওয়া যাবে না, কারণ একটা পাবলিশার পাবলিশ করেছে, কাজে ওখান থেকে বই পাইতে পারেন, আপনারা কিনতে পারেন। কারণ বইটা আমার না, এখন এটা হচ্ছে পাবলিশারের বই, আমি পড়াচ্ছি এখান থেকে। বাংলা মিডিয়ামে লেখার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আসলে এরকম কঠিন বিষয় তো বিশেষ করে আমাদের দেশে আমাদের ভাষায় পাওয়া যায় না। কম আছে, আছে আজকাল অনেকেই লেখে, কিন্তু হয়তো দেখেন না, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন না এগুলো স্যার। কোন লাইব্রেরিতে বইটা স্যার পাওয়া যাবে? এইটা হলো আমি আপনাদেরকে একটা ফোন নাম্বার দিয়ে দেবো, মানে পরে ওখানে ফোন দিলে আপনারা ওখান থেকে হয়তো পেয়ে যাবেন। আমি যেটা বলছি যে একটা ক্রিস্টাল সম্বন্ধে আমাদের ধারণা হলো, ক্রিস্টালে আমরা বলছিলাম অ্যাটম গুলা বা মলিকিউল গুলা একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে অ্যারেঞ্জ থাকলে আমরা তাকে ক্রিস্টাল বলি। কিন্তু আপনারা তো জানেন যে কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা শিখেছি যে জিরো পয়েন্ট এনার্জি না, একটা শব্দ শুনেছি না কোয়ান্টাম মেকানিক্স এর, ওই যে হারমোনিক অসিলেটরের এনার্জি যখন দেখি তখন একদম গ্রাউন্ড স্টেটে তার এনার্জি হলো হাফ a স্কয়ার ওমেগা, লিনিয়ার হারমোনিক অসিলেটরে n সমান 0 হলে। হ্যাঁ, n সমান 0 হলে এটাকে আমরা গ্রাউন্ড স্টেট এনার্জি বলি, অথবা জিরো পয়েন্ট এনার্জি বলে থাকি আমরা। n = 0 বসাই তো অনেক সময় ওখানে আমরা বলি এটা জিরো পয়েন্ট এনার্জি। তাহলে ওখানেও একটা ফ্রিকোয়েন্সি আছে না, a স্কয়ার ওমেগা, ওমেগা তো ফ্রিকোয়েন্সি, মানে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে ওখানেও প্রকম্পিত হচ্ছে, ইভেন গ্রাউন্ড স্টেটও অ্যাটম গুলা তাহলে একটু ভাইব্রেট করছে। তাহলে কেউ জায়গায় বসে নাই। এই যে ক্রিস্টালটা আমরা এতক্ষণ যে আইডিয়াটা আমরা কথাগুলো বললাম, আমি একটা জিনিস তখন বলি নাই যে অ্যাটম গুলা কি ঠিক একটা জায়গায় বসা আছে? তাহলে এখন কোয়ান্টাম মেকানিক্স আমাকে বলছে যে না, এরা ঠিক জায়গায় বসে নাই, কেউ বসে নাই। এটা টেম্পারেচার যত বেশি হবে ততই তার ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যাবাউটে সে দুলতে থাকবে, দুলতেছে, সবাই দুলতেছে, কিন্তু পুরো পিচ অফ ক্রিস্টালের টোটাল মোমেন্টাম শূন্য। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আপনি দেখেন যে এক একটা অ্যাটম করে ধরে, তাহলে কিন্তু তার একটা মোমেন্টাম আছে, মুভ করছে, ডানে বামে যাচ্ছে বা উপরে নিচে যাচ্ছে, অসিলেট করছে। কিন্তু নেট সবার টোটাল মোমেন্টাম 0। টোটাল মোমেন্টাম যদি 0 না হতো তাহলে পুরো সলিডের টুকরাটাই মুভ করতো, নেট যদি 0 না হতো। যেহেতু বসা থাকে
নড়ছে না, মুভ করে না, তাহলে এটা প্রমাণ করে যে টোটাল মোমেন্টাম জিরো, মানে হোল পিচের মোমেন্টাম জিরো। এনিওয়ে, তাহলে এখন আমি একটু আইডিয়ালাইজ করি, আমরা তো স্ট্রাকচার নিয়ে আলোচনা করব মোস্টলি। তাহলে এখন ওই ক্রিস্টালটাকে আমরা কল্পনা করি, যে ক্রিস্টালটা এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাটম বা মলিকুল বলেছি, সেই অ্যাটম বা মলিকুল গুলোকে আমরা একটা পয়েন্ট হিসাবে বিবেচনা করি। কোনো সাইজ নাই, অ্যাটমের একটা সাইজ আছে, অ্যাটমের ধরেন 1 অ্যাংস্ট্রম সাইজের অ্যাটম গুলোর সাইজ অ্যাংস্ট্রম 1 অ্যাংস্ট্রম সাইজ। কিন্তু এখন আমি 1 অ্যাংস্ট্রম ধরছি না, আমি ধরছি যে প্রত্যেকটা অ্যাটম বা মলিকুল যেটাই হলো তার সাইজ নাই, মানে পয়েন্ট, একটা পয়েন্টের কি আছে, এক্সিস্ট করে কিন্তু কোনো সাইজ বা ভলিউম বা কিছু দখল করে না, তাই তো আমরা পয়েন্ট বলি, বিন্দু বলি। কাজেই অ্যাটম গুলাকে যদি আমি পয়েন্ট কনসিডার অ্যাটম গুলাকে যদি আমি পয়েন্ট কনসিডার করি, আর পয়েন্ট গুলাকে আমরা যদি ওই ইকুইলিব্রিয়াম পজিশনে রাখি, বাস্তবে কিন্তু সেই ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যাবাউটে, সাম্য অবস্থার অ্যাবাউটে ভাইব্রেট করছে, আমরা যা কোনো জায়গায় রাখছি না, আমরা কোথায় রাখছি, পয়েন্টটাকে ওই ইকুইলিব্রিয়াম পজিশনে রাখি, তাহলে উইল হ্যাভ এ প্যাটার্ন অফ পয়েন্টস। এই পয়েন্ট গুলো ক্রিস্টালের যে প্যাটার্নটা যেটা ছিল, এরকম একটা প্যাটার্ন পাওয়া যাবে কনস্টিটিউটেড বাই দ্য পয়েন্টস। তাহলে এখন যে জিওমেট্রিটা পেলাম রিলেটেড টু দ্য ক্রিস্টালের সাথে রিলেটেড যে স্ট্রাকচারটা, এখন যে প্যাটার্নটা পাওয়া গেল, সেই প্যাটার্নটাকে আমরা ল্যাটিস বলে থাকি। তাহলে আমরা এখন পরিষ্কার করতে পারলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ক্রিস্টাল এন্ড ল্যাটিস। ল্যাটিসটা ইজ দ্য আইডিয়ালিস্টিক অনেকটা, কারণ আমরা অ্যাটম বা মলিকিউল গুলাকে পয়েন্ট হিসেবে কনসিডার করলাম, আর পয়েন্ট গুলাকে রাখলাম একটা বিন্দুতে ফিক্সড, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। ওই অ্যাটমটা যে ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যাবাউটে ভাইব্রেট করছিল, সেই ইকুইলিব্রিয়াম পজিশনে পয়েন্টটাকে রেখে দিলাম। তাহলে আমরা যে জিওমেট্রিটা পেলাম, দ্যাট ইজ নোন অ্যাজ ল্যাটিস। এখন ল্যাটিস আমরা কে আবার দুইটা ভাগে আমরা করতে পারি, একটাকে বলি আমরা ব্রাভে ল্যাটিস, আরেকটাকে বলি আমরা নন ব্রাভে ল্যাটিস। আমরা ব্রাভে ল্যাটিস কাকে বলি সেটা আমরা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তো বলেন। ল্যাটিস বলতে তাহলে কি আমরা যেই সাম্যাবস্থায় থেকে আমার অ্যাটমটা ভাইব্রেশন করছে, ওখানে ওই স্পেসটাকে আমি ল্যাটিস হিসেবে ডিনোট করতে পারি? একটা পয়েন্টে না, পয়েন্টটাকে বলবো, পয়েন্টটা ল্যাটিস না, পয়েন্টটা হলো ল্যাটিস সাইট। পয়েন্টটাকে আমরা বলি ল্যাটিস সাইট, SITE, সাইট মানে জায়গা, পয়েন্ট থাকার জায়গা, যে ল্যাটিস সাইট বলি বা ল্যাটিস পয়েন্ট বলি। কিন্তু ওই যে পয়েন্টগুলো মিললে একটা পুরো ক্যালাসের একটা নকশা আপনি পাবেন, তো একটা স্ট্রাকচার তো পাবেন, ওই স্ট্রাকচারটা হলো আমার ল্যাটিস। কি পরিষ্কার হলো কি? স্যার আবার একটা আমরা যেটা মানে সাধারণত ছাত্রদেরকে বোঝাতে যেটা বলতে চাই আর কি, মানে পরমাণু বা মানে অ্যাটমটা যে স্থানটাতে আমি তাকে রাখতে চাচ্ছি, সেই স্থানটাকে কি ল্যাটিস বলবো না? না না না, একটা বিন্দু তো আপনার ল্যাটিস না, ল্যাটিস হলো সবগুলা বিন্দু মিললে আপনার যে পিরিয়ডিক আলাদা আলাদা, মানে পিরিয়ডিক অবস্থাটা, দ্যাটস রাইট, আলাদা আলাদা পয়েন্টগুলো মিলে যে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট আপনি পাইলেন, সেইটা হলো ল্যাটিস, পুরো জিনিসটা হলো ল্যাটিস। আর যে বিন্দুটাকে সাম্য অবস্থা যেখানে রাখলেন, সেটা হলো ল্যাটিস সাইট অথবা ল্যাটিস পয়েন্ট। হ্যাঁ, সেটাই আমি বলছি, পুরোটা মিলে হচ্ছে ল্যাটিস, আর প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ল্যাটিস পয়েন্ট, ল্যাটিস পয়েন্ট অথবা ল্যাটিস সাইট। হ্যাঁ, আপনি এইটা বলবেন, পুরো নকশাটাই হলো ল্যাটিস। ওকে, আমি একটু স্যার করতে পারি? হ্যাঁ, বলেন স্যার। এই যে একটা পয়েন্ট, যে পয়েন্টটার কথা বললেন যে ইকুইলিব্রিয়াম পজিশনে থেকে আমরা প্লেস করলাম, রাখলাম থেকে না, আমরা রেখে দিলাম, রাখলাম, এবং তার সাপেক্ষে যে অ্যারেঞ্জমেন্টটা পেলাম অফ অ্যাটমস, দ্যাটস রাইট, সেই অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে ল্যাটিস। ল্যাটিস, দ্যাটস রাইট। হ্যাঁ, আর ওই পয়েন্টটা হচ্ছে ল্যাটিস সাইট, ল্যাটিস পয়েন্ট অথবা ল্যাটিস সাইট যেটা বলে।
এইভাবে তাহলে বলতে পারি স্যার, ফিক্স করতে হবে আর কি। মোট কথা একটা পয়েন্ট আর কি, অ্যাটমকে একটা জায়গায় ইকুইলিব্রিয়াম পজিশনে ফিক্স করতে হবে, তারপরে ল্যাটিস তৈরি হবে স্যার। তার আগে তারপরে ল্যাটিস, ওই ক্রিস্টালটাই, ওই ক্রিস্টালের করসপন্ডিং ল্যাটিসটা পেয়ে গেলেন আপনি। যে একটা ক্রিস্টাল ধরেন, ওই ক্রিস্টালের অ্যাটমগুলো যেখানে যেখানে চিয়া ভাইব্রেট করতেছিল সেইটাকে বিন্দু কনসিডার করলেন, কনসিডার করে তারপর এটাকে তার ইকুইলিব্রিয়াম পজিশনে রাখলেন, রাখলে যে প্যাটার্নটা পাইলেন আপনি একটা পয়েন্টের একটা যে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট, যেটা নকশাটা যেটা পেলেন, সেই নকশাটাই হলো আপনার ল্যাটিস। তার ল্যাটিস ওই যেই ক্রিস্টালের এই করসপন্ডিং এই অ্যারেঞ্জমেন্টটা এইভাবে করলেন, ওই ক্রিস্টালেরই এটা একটা ল্যাটিস। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমরা ল্যাটিস বুঝতে পারলাম। তো ল্যাটিসকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ব্রাভে ল্যাটিস আর একটা নন ব্রাভে ল্যাটিস। তো ব্রাভে ল্যাটিস কারা? ব্রাভে ল্যাটিস হলো যাদের পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টটা এরকম যে আপনার এরকম ধরেন এটা একটা অ্যারেঞ্জমেন্ট আছে, এটাকে যদি আপনি এই সমীকরণ দ্বারা মানে যে কোনো একটা ল্যাটিস পয়েন্টে দাঁড়ায়া অন্য যে কোনো ল্যাটিস পয়েন্টের মানে পজিশন ভেক্টর যদি আপনি এই সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারেন, এই ধরনের সমীকরণ দ্বারা যে r = n1a + n2b + n3c, where n1, n2, n3 are integers, যেগুলো পূর্ণ সংখ্যা হইতে হবে। n1 একটা পূর্ণ সংখ্যা, n2 একটা পূর্ণ সংখ্যা, n3 পূর্ণ সংখ্যা, আর a b c এগুলো হচ্ছে বেসিস ভেক্টর। আমি একটু বলি বেসিস ভেক্টরটা এখন আবার একটু বলি। যদি এইরকম সমীকরণ দ্বারা আমরা তার পিরিয়ডিক অ্যারেঞ্জ যে কোনো ল্যাটিস পয়েন্টের অবস্থানটা এই সমীকরণ দ্বারা ডিটারমাইন করতে পারি, তাহলে ওই ল্যাটিসটাকে আমরা বলবো ব্রাভে ল্যাটিস। কিরকম? এখানে আসেন, ধরুন এটা 2 ডাইমেনশনাল একটা ল্যাটিস। 2D ল্যাটিস যদি হয় তাহলে এই সাইডে আর এই সাইডে আপনি দুইটার মাঝে ডিসটেন্স যে সেম হইতে হবে, নট নেসেসারিলি। এখানে এক এক ক্রিস্টালে এক এক রকম থাকে, যে এই জন্য এইটাকে ধরুন এ নাম দিলাম, ওইটাকে আমরা বি বেসিস ভেক্টর। বেসিস ভেক্টর হলো যে কোনো ল্যাটিস পয়েন্ট থেকে নিকটতম কোন ল্যাটিস পয়েন্টের ডিসটেন্সটা যেটা নিলেন, এটাকে আমরা বেসিস ভেক্টর বলি। নিকটতম নিতে হবে, নট নেসেসারি। এই বেসিস ভেক্টরটা আমি পরে বলবো না, আপাতত ধরেন যে এইগুলো হচ্ছে আমার বেসিস ভেক্টর এ বি। আর যদি 3 ডাইমেনশন হতো তাহলে উপরে আরেকটা, উপরের দিকে আরেকটা থাকতো সি। তাহলে দেখেন এই যে এ দিকে একটা এরে আছে, আপনি এদিকে যাইতে পারেন এবং পিরিয়ডটা হলো এ। বি এর দিকে আপনি যান, তার পিরিয়ডটা হলো বি, অর্থাৎ বি ডিসটেন্স পর পর আপনি একটা ল্যাটিস পয়েন্ট পাবেন, এদিকে যত যাইতে থাকবেন, বা উল্টা দিয়ে গেলেও পাবেন। আর উপরের দিকে 3 মাত্রিক হয়, সি এর দিকেও সি ডিসটেন্স যাওয়ার পর পরই আপনি একটা করে ল্যাটিস পয়েন্ট পাবেন, ফাঁকে পড়বেন না, মানে কোনো ফাঁকে পড়বে না গিয়া। এই ডিসটেন্সে আপনি যদি স্টেপটা এ সমান করে স্টেপ দেন, সব সময় আপনার স্টেপগুলা একটা ল্যাটিস পয়েন্টের উপর পড়বে। বি এর দিকে গেলে বি লেংথের সমান স্টেপ যদি দেন, তাহলে সব সময় আপনার ল্যাটিস পয়েন্টের উপরে পড়বে আপনার পা। যদি উপরের দিকে যান সি এর দিকে, তাহলে সি লেংথের যদি স্টেপগুলো সবসময় ফেলেন, তাহলে সব সময় আপনার স্টেপগুলা ল্যাটিস পয়েন্টের উপরে থাকবে। এ বি সি নট নেসেসারিলি দে আর ইকুয়াল। কোন কোন ক্লাসে হয় সেটা আমরা আলোচনা করবো আর একটু পরে। তাহলে এ বি সি কি বললাম আমি? প্রিমিটিভ ভেক্টর, এগুলাকে আমরা বলি একটা নামে বলি, প্রিমিটিভ ভেক্টরও বলে থাকি, অথবা বেসিস ভেক্টরও বলে থাকি। ঠিক আছে কি? এ বি সি হলো প্রিমিটিভ ভেক্টরস। এখন এইখানে এ বি সি হলো প্রিমিটিভ ভেক্টর, আর n1, n2, n3 হলো আপনার পূর্ণ সংখ্যা হইতে হবে। যদি এই নিয়ম মেনে চলে, ধরেন এটা একটা ল্যাটিস, আপনি এইখানে দাঁড়ায় আছেন, ধরেন এই ল্যাটিসের উপরে দাঁড়ায় আছেন। এখন আপনি এখান থেকে এই ল্যাটিস পয়েন্ট দেখতে পারেন, এই ল্যাটিস পয়েন্ট দেখতে পারেন, এই ল্যাটিস পয়েন্ট দেখতে পারেন, যে কোনো এইটাকে আর বলেন, বা এটাকে আর বলেন, বা এটাকে আর বলেন, যে কোনো আর যদি আপনি ভেক্টর মানে এই আর ভেক্টর চিন্তা করেন, তাহলে এটা এই ফর্মুলা সিদ্ধ করবে, এই ফর্মুলা অনুযায়ী হবে। যেমন এখানে আছে, আমি যদি বলি ধরেন এইখান থেকে ধরেন এখান থেকে আমি এটা নিলাম, এটা আর আমার এটার থেকে এটা, তাহলে কি হলো, আমরা ধরেন এ দিকে গেলাম এ পরিমাণ একটা এ,
তারপরে বি এর দিকে আমরা গেলাম 1 2 দুইটা বি, তাহলে হবে এখানে 2 ডাইমেনশনাল তো সি থাকলো না, তাহলে হবে n হলো 2, n2 হলো 2, n1 হলো 1, তাহলে তার পজিশন ভেক্টর হলো 1a প্লাস 2b। যদি আমি এই পয়েন্টটা নিই, এই পয়েন্টে দাঁড়ায় আপনি কি আমাদের এই কার্সারটা দেখতে পান কি? জি স্যার। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে গুড। তাহলে এই কার্সারে ধরুন এই পয়েন্টে দাঁড়ায় আমি যদি এই পয়েন্টের পজিশন বের করতে চাই, তার যে ব্রেভিস ল্যাটিস ভেক্টরটা যদি আমরা আর ক্যাপিটাল আর যেটা দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এটা কার সাহায্যে প্রকাশ করতে পারছি? এ এবং বি এর সাহায্যে, এবং তার যে সহগগুলো হচ্ছে দে আর ইন্টিজার্স। তাহলে এই ধরনের যদি ল্যাটিসটা যদি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট ফলো করে, মেনে চলে, তাহলে আমরা এটাকে কি বলবো? ব্রেভিস ল্যাটিস। ব্রেভিস ল্যাটিস। স্যার একটু স্যার একটু কথা বলবো স্যার? হ্যাঁ বলেন, অবশ্যই, আমি তো ফ্রি করে দিলাম আপনাদের। স্যার এই যে এইখানে ল্যাটিস যে আপনি বললেন যে এ বি এগুলো আলাদা আলাদা মানের হইতে পারে, তাহলে স্যার এই ল্যাটিস কি আর তাহলে কি ক্রিস্টাল থেকে আসে না, নাকি ক্রিস্টাল? না, ক্রিস্টালের তো একটা ছবি আমরা আঁকলাম, কিরকম করে ক্রিস্টালের মাঝে অ্যাটম গুলা ছিল, মলিকুল গুলা ছিল, এবং ওরা অসিলেট করতেছিল। আমরা তাকেই সামনে রেখে ওই অ্যাটম বা মলিকুল গুলোকে পয়েন্ট হিসেবে কনসিডার করলাম, আর এই পয়েন্ট গুলা ওই ক্যালাসের যে ইকুইলিব্রিয়াম, অ্যাটম গুলার যে ইকুইলিব্রিয়াম পজিশন ছিল, সেই ইকুইলিব্রিয়াম পজিশনের উপরে রাখলাম। রাখলে ওই ক্যালাসেরই করসপন্ডিং একটা প্যাটার্ন আমরা পাইলাম। এটা কিন্তু কাল্পনিক, এটা কিন্তু বাস্তবে ল্যাটিস আপনি দেখছেন না, এটা কিন্তু একটা কাল্পনিক যেটা পাইলাম, বা আপনি আঁকতে পারবেন বহু ছবিতে। এইটা হলো আমার ল্যাটিস হবে। তাহলে স্যার এ বি এগুলো ল্যাটিসে আলাদা আলাদা হইতে পারে, তাই তো? আর মানে মান মানে লেংথ গুলা, লেংথের পরিমাণটা, দিকও আলাদা, দিক তো আলাদা দেখতেই পাচ্ছি, কিন্তু লেংথটাও আলাদা হইতে পারে। আমরা যে ই করে আসছি, অর্থাৎ যে ক্রিস্টাল বলছি, ক্রিস্টালে পিরিয়ডিসিটি আছে অফ অ্যাটমস, মানে পিরিয়ডিসিটি আছে, পিরিয়ডিসিটি যেখানে আছে ওখানে তাহলে ওই ডিসটেন্স গুলো কি এক না স্যার? না না, সব দিকে এক না, পিরিয়ডিসিটি তো এই দিকে। ধরেন আপনি এই বরাবর যাচ্ছেন, তখন এই বরাবর যদি যান তাহলে পিরিয়ড হলো এ, এই বরাবর যাচ্ছেন পিরিয়ড হলো বি, যদি এই বরাবর যান পিরিয়ড আরেকটা হবে। তাহলে স্যার ক্রিস্টালেও ওইটাই, যে ক্রিস্টালেও ওইটাই, এক্স্যাক্টলি ক্রিস্টালেও ওইটাই। ঠিক আছে, ঠিক আছে, ক্রিস্টালকে আমরা রিপ্রেজেন্ট করছি এখানে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন আমরা তো জানি, আপনারা এটাও জানেন যে ফিজিক্সের আমরা যা কিছু মাপি, মাপগুলা কিন্তু ঠিক, কিন্তু কোথার থেকে মাপলাম সেইটার উপরে কিন্তু ফিজিক্যাল প্রপার্টি ডিপেন্ড করে না। আমার কথাটা বুঝতে পারলেন কি? যে রেফারেন্স পয়েন্ট কোথায়, কোথায় দাঁড়ায় আমি মাপছি, সেইটার উপরে মানে ফিজিক্সের ধর্ম কোনো ফিজিক্যাল প্রপার্টি কোনো নির্ভর করে না। আপনি যেখান থেকেই মাপেন, আমেরিকায় বসে মাপেন আর বাংলাদেশে বসে মাপেন, যদি একটা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল নেন, তো সোডিয়াম আর ক্লোরাইডের মধ্যে যে ডিসটেন্স একটা সার্টেন টেম্পারেচারে, এই ডিসটেন্স আপনি বাংলাদেশে বসে মাপলেও যা পাবেন, আমেরিকাতে বসে মাপলেও একই পাবেন। কিন্তু তাইলে কিন্তু রেফারেন্স পয়েন্ট কিন্তু ভিন্ন। বাংলাদেশে বসে মাপলে রেফারেন্স পয়েন্ট একটা, পৃথিবীর এমুক জায়গায়, তার অক্ষাংশ দ্রাঘিমাংশ ভিন্ন। যদি আমেরিকায় বসে দাঁড়ান, তার অক্ষাংশ দ্রাঘিমাংশ ভিন্ন। ওকে, কিন্তু রেফারেন্স পয়েন্ট ভিন্ন। কিন্তু অন্য যে কোনো ল্যাটিস পয়েন্টের ডিসটেন্স মানে পজিশন ভেক্টর, আমি ডিসটেন্স বলছি না, পজিশন ভেক্টরকে আমরা এই ফর্মুলার সাহায্যে প্রকাশ করতে পারি। এখন যদি আপনি বলেন কেন আমি ল্যাটিস পয়েন্টের উপরে দাঁড়াবো না, আমি ল্যাটিস পয়েন্ট থেকে সরে এইখানে দাঁড়ায় থাকবো, মানে একটু দূরে এখানে দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকলে কি আমি মাপতে পারবো না যে ওই এখান থেকে এটার পজিশন কি আমরা করতে পারবো না? হ্যাঁ পারবো। তাহলে একটু ডিফারেন্টলি লিখতে হবে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে আমি যেখানে দাঁড়ায় আছি এখান থেকে আমার নিকটতম ল্যাটিস পয়েন্টের ডিসটেন্স কত। এটা যদি আর হয় তাহলে একটা আর এটার সাথে যোগ হবে, আর প্লাস এটা। যেমন এখানে আমি আপনাকে বলেছি এটার আর যদি ল্যাটিস পয়েন্টের উপরে না দাঁড়ান, অন্য জায়গায় দাঁড়ান, তাহলে এই ব্রেভিস ল্যাটিসটার
কে আমি প্রকাশ করতে পারি এমনি আর প্লাস n1 আগে যেটা ছিল সেটা প্লাস একটা আর। এই আরটা হলো আপনি যেখানে দাঁড়ায় আছেন এখান থেকে কাছের যে ল্যাটিস পয়েন্টটা আছে তার ডিসটেন্সটা। ওকে, কাজে যদি এই ফর্মুলা এটা অথবা এটা ফর্মুলা যদি মেনে চলে যে ল্যাটিস গুলা, তাদেরকে আমরা কি ল্যাটিস বলবো? ব্রাভিস ল্যাটিস। ব্রাভিস ল্যাটিস বলবো। আর যদি না মানে চলে নন ব্রাভিস ল্যাটিস। ফাইন, তাহলে আমরা বুঝে গেলাম যে ল্যাটিস কি, ব্রাভি ল্যাটিস কি, নন ব্রাভি ল্যাটিস কি। এখন আমরা আর একটু ভিতরে দিকে যাই। এখানে একটা ছবি আছে, এখানে দেখেন একটা সাধারণ কিউবিক কেস। আমরা কিউবিকে যাওয়ার আগে একটু আচ্ছা এটা দেখিয়ে নেই। তো এরকম এটা ধরেন একটা কিউবিক ল্যাটিস। এখানে দেখেন ভিতরে একটা এ, একটা বি, একটা এ, একটা সি, যে তিনটা বেসিস ভেক্টর আছে অথবা প্রিমিটিভ ল্যাটিস ভেক্টর আছে। তো তার সাহায্যে আমরা যে কোনো ল্যাটিস পয়েন্টের পজিশন ভেক্টর গুলা ডিটারমাইন করতে পারি, ঠিক করতে পারি, স্থির করতে পারি। এখন আবার আমরা যাই যে এইখানে আরেকটা জিনিস, ব্রাভি ল্যাটিস হইলে যেটা হয়, কিন্তু আপনার যেমন পিরিয়ডিসিটি থাকতে হবে, আরেকটা জিনিস বলি, আরেকটা হলো ওরিয়েন্টেশনও সেম থাকতে হবে। পিরিয়ডিসিটিও থাকতে হবে, ওরিয়েন্টেশনও সেম থাকতে হবে। যদি ওরিয়েন্টেশন সেম না হয় তাহলেও আপনার ওইটাকে ব্রাভি ল্যাটিস বলা যাবে না। ওরিয়েন্টেশন জিনিসটা কি? আপনার ওরিয়েন্টেশন শব্দটা বলতে বলে থাকেন যে যখন আমরা ব্র্যাক প্ল্যান গুলা তৈরি করি দেখি, ওগুলো ওরিয়েন্টেশন ডিটারমাইন করে। এখানে দেখেন কোণের সাথে রিলেটেড স্যার, অ্যাঙ্গেল কোণের সাথে রিলেটেড, কোন দিকে ডিফারেন্ট কোন ভাবে অবস্থান করছে সেটা। এখন এখানে দেখেন এটা একটা হানি কি বলে, একটা মৌচাক আর কি, হেক্সাগোনাল প্যাটার্ন স্যার। মৌচাক, হ্যাঁ মৌচাকের একটা ধরনের যে সেল গুলো আছে ওই সেল গুলোর একটা স্ট্রাকচারে। তাহলে এখানে দেখেন এইখানে একটা এ পয়েন্ট আছে, এফ পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে। এখন যদি আমরা দেখি যে এ আর বি এই পয়েন্ট গুলাকে, তাহলে এটার মাঝে একটা ডিস্টেন্স আছে, তাহলে এই বরাবর একটা পিরিয়ড হতে পারে এ থেকে বি, আবার বি থেকে দূরে গেলে এখানে আবার একই রকম, আবার এদিকে গেলে একই রকম, কিন্তু এবং এদের ওরিয়েন্টেশনও সেম। দেখেন এইখানে এই এ বিন্দুতে এই অ্যাঙ্গেলটা মানে এইখানে এরকম, অ্যারেঞ্জমেন্টটা এরকম, এই বি তেও ঠিক একই রকম। কিন্তু এখন যদি আমি বলি এ আর এফ, তাহলে আপনার আমরা এইদিকে কোনো পিরিয়ডিসিটি আছে? ওরিয়েন্টেশন সেম না। দেখেন এইখানে ওরিয়েন্টেশনটা হলো এই অ্যাটমের সাথে এই দুইটা এইভাবে আছে, এফ এ উল্টা। এরা ইনভেরিয়েন্ট হবে, মানে দেখতে একই রকম হবে, যদি 180 ডিগ্রি ঘুরাই দেই একই হবে না, একই হবে 180 ডিগ্রি ঘুরাইলে, মানে আবার একই অবস্থানে আসা যাবে। কিন্তু কাজী এইটার ওরিয়েন্টেশন সেম না, কাজী এই পিরিয়ডটা হবে না, এইদিকে আপনার কোনো পিরিয়ডিসিটি নাই, হচ্ছে না এফ এর দিকে। আচ্ছা এদিকে আপনি মুভ করলে, ট্রান্সলেশনাল ভেক্টর দিকে মুভ করলে এফ থেকে এফ, তাহলে এটার পিরিয়ডিসিটি হবে। ওকে, কাজী এই যে এই মৌচাকের যে একাংশটা দ্বিমাত্রিক, এইটা আসলে তাহলে কি ব্রাভি ল্যাটিস হবে? হবে না, কারণ ওরিয়েন্টেশন সেম না। দুইটা পয়েন্টে যদি পেরিয়ড না হয় তাহলে এটা ওরিয়েন্টেশন সেম না হলে এটা আপনার ইয়ে হবে না, মানে ওই বিন্দুতে গেলে যদি একই রকম না দেখা যায় তাহলে এটা ব্রাভি ল্যাটিস হবে না। এখন একটু আগে বলছিলাম বেসিস ভেক্টরের কথা, আমি একটু বিশদভাবে বলি। ব্রাভি ল্যাটিসের একটা বড় অসুবিধা হলো যে ব্রাভি ল্যাটিসের যে আমরা প্রিমিটিভ ল্যাটিস ভেক্টরগুলো যে ডিসাইড করি, চুজটা ইউনিক না। এ বি, এই যে আগের বার দেখাইলাম, এ বিটা কিন্তু ইউনিক না যে আপনি এটাই নিতে হবে এরকম কিছু নাই। এটা একটা দুর্বল দিক, ব্রাভি ল্যাটিসের দুর্বল দিক হলো এটা যে ওখানে ওই বেসিস ভেক্টর গুলা ইউনিক না, মানে এটাই হবে বেসিস ভেক্টর, অন্যগুলো হবে তা না, হবে না তা না। এখানে দেখেন আমরা কতভাবে চুজ করেছি। এখানে যদি তাকান, এটা 2 ডাইমেনশনাল ল্যাটিসই দেখাচ্ছি, এটা সহজ, দ্বিমাত্রিক স্পেসে 3 মাত্রিক দেখাইলে একটু চাপসা হয়ে যায়। কারণ এটা আমার এ, ওকে, তাহলে এটাকে আমি নিতে পারি এ বি হলো আমার প্রিমিটিভ ভেক্টর।
অথবা বেসিস ভেক্টর। এইখানে কেউ যদি বলে যে না আমি এই দুইটা নিব না, আমি নিব এইটা আর এইটা, এ আর বি এর মাঝে এটা নিব আমি বি, এইটা না নিয়ে আমি এটা চুজ করব, আর আরেকটা যদি বলে এইটাকে আমি বলবো এ, কোনো সমস্যা নাই, আপনি এইভাবেও চুজ করতে পারেন, কিন্তু ফাইনালি সব রেজাল্ট একই রকমই আসবে। অথবা এইভাবে চুজ করতে পারেন, অথবা এইভাবে চুজ করতে পারেন, অথবা এইভাবে চুজ। তাহলে এইটা হলো দুর্বল দিক গ্র্যাভিটি ল্যাটিসের, যে কি তার প্রিমিটিভ ভেক্টর গুলা ইউনিক থাকে না, ইউনিক না, আপনি আপনার ইচ্ছা মতো চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, এখন আমরা এগুলো আপনারা শুনছেন তো, বিসিসি এগুলো আমি আর একটু পরে যাবো, এফসিসি বা এসসিপি, সিম্পল কিউবিক, এই ল্যাটিস গুলা, এই ল্যাটিস সম্বন্ধে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু জেনে নেই, এখানে এখন পরের বার আমি ডিসকাস করে নিই। এখন যেহেতু পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট আছে, স্যার কিন্তু বইগুলিতে যে এ বি সি কে তিনটে এক্সিস বরাবর বেবিস ভেক্টর বলা হয়, সেটা কি তাহলে ভুল? কোনটা? এ বি সি এখন দেখালেন না, আমি ইচ্ছা মতো নিতে পারি, দ্যাটস রাইট, এটাকে যেখানে লেটেস্ট পয়েন্ট যেটাকে ডিনোট করছে সেখান থেকে যে কোনো ডিসটেন্সটাকেই তো আমি ধরতে পারি এ বি সি, যে কোনো লেটেস্ট পয়েন্টের হ্যাঁ মাঝে নিতে পারি, হ্যাঁ চুজ করতে পারি, এটা তো আমার চুজের উপর। কিন্তু চুজের ব্যাপার। বইগুলিতে তো বলা আছে এ বি সি তিনটে এক্সিস বরাবর, দ্যাট মিন্স আমি যদি ধরেন এক্স এক্সিস এর বেবিস ভেক্টরটাকে স্মল এ, ওয়াই কে বি, বা ওইটাকে চেঞ্জ করা যায়। এই আপনি এখন যে জিনিসটা দেখালেন এটা কিন্তু আমি মানে এখন ওইটার সাথে আমার এটা মিলছে না কেন? মিলবে না, কিন্তু আমি তো এটা হলো এটা, দিস ইজ দ্য ট্রু, দিস ইজ দ্য আসল, মানে আসল আপনাকে জানাই দিলাম। কিন্তু এবিসি আমরা কখন ইউজ করি, ওরা এবিসি বলে, ওই কথাগুলো অনেক বই বলে না, কিন্তু আমরা কিউবিক, এটা আমরা আমি আসতেছি যে আমরা যদি কিউবিক ল্যাটিসে যাই তখন আপনার ওই এবিসি যেটা শিখছেন বা যেটা আপনি এখন বলছেন সেটার সাথে আমরা তখন মিল পাবো। কিন্তু বাস্তবে কিন্তু দিস ইজ ট্রু, দিস ইজ দ্য উইকনেস অফ দ্য ব্রেভিস ল্যাটিস, যে তার প্রিমিটিভ ভেক্টর গুলা ইউনিক না, আপনি চুজ করতে পারেন ডিফারেন্ট ভাবে। ওকে, এখন ওখানে যাওয়ার আগে আমরা আর কিছু জিনিস একটু জেনে নেই, সেটা হলো যে ওই যে পিরিয়ডিসিটিটা আছে, এখন এই ব্রেভিস মানে ল্যাটিসের মাঝে আমরা দেখতে পাই যে একটা মানে আগে শুধু পিরিয়ডিক লেংথ নিয়েই আমরা সন্তুষ্ট না, কারণ তাকে অ্যানালাইসিস করার জন্য, বোঝার জন্য আমরা দেখা যায় যে যদি আমরা একটা ছোট্ট অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট নেই, মানে সবচেয়ে ক্ষুদ্র একটা অ্যারেঞ্জমেন্ট যদি আমরা ওই ল্যাটিসের ভিতরে নেই, যে অ্যাটম গুলা কিভাবে আছে, এবং এইটাকে যদি আমি ট্রান্সলেট করি, তাহলে যদি পুরা ক্রিস্টালটা কভার করে, কোনো জায়গাও খালি পড়ে থাকে না, তাহলে ওই ইউনিটটাকে আমরা ইউনিট সেল বলে থাকি। কাজে ওই যে যেমন মানে আমরা অ্যানিমেল যারা, মানুষ সবাই বডি যেমন সেল দ্বারা গঠিত, এখন এই যে বাল্ক ক্রিস্টাল বা বাল্ক ল্যাটিসটা, এই ল্যাটিসটাকেও আমরা ওইরকম কতগুলো সেলের সমন্বয়ে গঠন করতে পারি, মানে এটা বর্ণনা করতে পারি। তাহলে এখন ওই সেলটা নিয়ে আমি কথা বলি। সেল মানে কি? তাহলে যে ব্লক হিসেবে যদি চিন্তা করি, অ্যাটম হিসেবে না, তাহলে একটা বিল্ডিং ব্লক, যে এটা একটা ব্লক আছে, এই ব্লকটাকে যদি আমি রিপিট করি, তাহলে আমি হোল ক্রিস্টালটাকে বা হোল ল্যাটিসটাকে জেনারেট করতে পারবো, কোনো জায়গাও খালি থাকবে না, কোনো ওভারল্যাপিং হবে না। কেমন কথা বুঝতে পারলেন কি? তাহলে ওইরকম ছোট্ট একটা ভলিউম ল্যাটিসের মাঝে, এই ভলিউমটাকে আমরা বলি ইউনিট সেল। এখন ইউনিট সেল আবার দুই রকমের, একটা হলো প্রিমিটিভ ইউনিট সেল, আর একটা হলো কনভেনশনাল ইউনিট সেল বা নন প্রিমিটিভ বলে থাকেন আপনারা অনেকেই। ছাত্রদেরকে যখন শিখান তখন নন প্রিমিটিভ বলেন, একটাকে বলেন প্রিমিটিভ আর একটাকে বলেন নন প্রিমিটিভ। তো নন প্রিমিটিভটা যেটা, এটা হচ্ছে কনভেনশনাল, আর যেটা প্রিমিটিভ, আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে যে প্রিমিটিভটাকে প্রিমিটিভ বলি আর নন প্রিমিটিভটাকে আমরা কনভেনশনাল ইউনিট সেল বলে থাকি, অথবা আপনি নন প্রিমিটিভও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে ওই বিল্ডিং ব্লক গুলা কিরকম? এখন প্রশ্ন হলো বিল্ডিং ব্লক গুলা কিরকম? তাহলে এই বিল্ডিং ব্লক গুলা যদি আমরা কনসিডার করি,
সেইটার থেকে ওইরকম বিল্ডিং ব্লক দ্বারা যদি বস্তু গঠিত হয় তখন আমরা এটাকে ওই যে আমরা বলি সিম্পল কিউবিক, আমরা বলি বিসিসি বডি সেন্টার কিউবিক, এফসিসি সলিড, এগুলো কিন্তু ওই পয়েন্টে থেকে যে আমার বিল্ডিং ব্লকের পয়েন্ট থেকে অর্থাৎ ইউনিট সেলের পয়েন্ট থেকে কিন্তু আমরা এই নামগুলা দিয়ে থাকি। একটা হচ্ছে সিম্পল কিউবিক, বডি সেন্টার, ফেস সেন্টার, টেট্রাগোনাল, ট্রাইগোনাল, অর্থোরম্বিক, মনোক্লিনিক, এই যে শব্দগুলো আসছে এই শব্দগুলো আসলে ওই যে আমার বিল্ডিং ব্লকটা কিরকম বিল্ডিং ব্লক দ্বারা এই ল্যাটিসটা গঠিত তার জিওমেট্রির উপর নির্ভর করে আমরা এই নামগুলা করে থাকি। ওকে, ঠিক আছে কি? না বুঝলে আমাকে থামিয়ে বলবেন, কোনো অসুবিধা নেই। জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে আমরা বললাম যে একটা হলো প্রিমিটিভ ইউনিট সেল। প্রিমিটিভ ইউনিট সেল হলো একটা সেল আপনি ইয়ার মাঝে নিলেন, এটা বোধহয় নিচে আছে। এর আগে কিছু জিনিস ছিল, এখানে একটা শব্দ আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলি, সংযোজন সংখ্যা। কোঅর্ডিনেশন নাম্বার বলি হলো ধরেন একটা ক্রিস্টাল আছে বা একটা লেটিস আছে, একটা লেটিসের একটা লেটিস পয়েন্টের নিকটে কয়টা লেটিস পয়েন্ট আছে, সবচেয়ে মানে নিকটতম প্রতিবেশী কয়টা লেটিস পয়েন্ট আছে তার সংখ্যাটাকে আমরা বলি কোঅর্ডিনেশন নাম্বার। এবং দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রপার্টি, একটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি অফ দ্য ক্রিস্টাল। ক্রিস্টালের একটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি হলো এটা। কেন? আমরা যদি আমি বলি যে এটা আমার সিম্পল কিউবিক ক্রিস্টাল, তাহলে একটা লেটিস পয়েন্টের চারদিকে সমান দূরত্বে মাত্র 6টা লেটিস পয়েন্ট থাকবে, তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 6। যদি আমি এফসিসি নেই তাহলে একটা লেটিস পয়েন্ট দাঁড়াইলে আমার চারদিকে নিকটতম দূরত্বে 8টা লেটিস পয়েন্ট পাওয়া যাবে। যদি 8টা পাওয়া যায় তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার 8। যদি আমরা যদি বিসিসি নেই, বিসিসি তে 8, যদি এফসিসি নেই তাহলে 12। তাহলে এই যে দেখেন নাম্বার 12 হইলো নিকটতম প্রতিবেশী, নিয়ারেস্ট নেইবার পয়েন্টস। তাহলে তাহলে ক্রিস্টালের জিওমেট্রির উপরে নির্ভর করছে। তাহলে এখন আমি বুঝতে পারি, আমি যদি কোঅর্ডিনেশন নাম্বারটা বলে দেই তাহলে আমরা বুঝতে পারবো যে সে বিসিসি হবে নাকি এফসিসি হবে না এসসিবি হবে, সেটা আমরা এখান থেকে ধারণা করে নিতে পারবো। কাজী দিস কোঅর্ডিনেশন নাম্বার is a characteristic property of a lattice অথবা ক্রিস্টাল। যেমন আপনি যদি সেমিকন্ডাক্টর নেন তার নিয়ারেস্ট নেইবার কয়টা থাকে সেমিকন্ডাক্টরে? 4টা ভ্যালেন্ট থাকে, তাহলে 4টা। কাজে দেখেন যে 4টা যদি নিয়ারেস্ট নেইবার থাকে তাহলে আপনি বলবেন যে এটা তাহলে সেমিকন্ডাক্টর হওয়ার সম্ভাবনা, মানে এটা সেমিকন্ডাক্টর হবে তাহলে, বা এই জাতীয়। কিন্তু অনেক সেমিকন্ডাক্টর হয় না 4টা থাকলেও, এটা কিছু এক্সেপশনাল আছে। যেমন কার্বনেরও নিয়ারেস্ট নেইবার 4টা, কিন্তু কার্বন সেমিকন্ডাক্টর না। আচ্ছা, এনিওয়ে ইন জেনারেল আমরা সেমিকন্ডাক্টর বলে থাকি। তাহলে এটাকে বাংলাতে সহযোজন সংখ্যা শব্দটা ব্যবহার করা হয়, ইংরেজিতে আমরা এটাকে কোঅর্ডিনেশন নাম্বার বলে থাকি। এটা হচ্ছে নাম্বার অফ নিয়ারেস্ট নেইবারস ইন এ অ্যাবাউট এ লেটিস পয়েন্ট। এখন আসি যে আমরা বলছিলাম যে প্রিমিটিভ ইউনিট সেল, যে মৌলিক কোষ যে জিনিসগুলো বলে থাকি, তাহলে আমরা যদি এখন বলি যে মৌলিক একক কোষ অর্থাৎ প্রিমিটিভ ইউনিট সেলটা কি, তাহলে প্রিমিটিভ ইউনিট সেল 3-মাত্রিক ল্যাটিসের যে ক্ষুদ্রতম আয়তনের মধ্যে একটি মাত্র লেটিস পয়েন্ট থাকবে এবং একে 3-মাত্রিক ব্রেভিস ল্যাটিসের সকল অপসরণ ভেক্টর বরাবর, এই যে এ বি সি আমি বলছিলাম, এ বি সি বরাবর যদি তাকে ট্রান্সলেট করেন এ এর দিকে, বি এর দিকে, সি এর দিকে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ইন জেনারেল, তাহলে সে হোল ক্রিস্টাল উইল বি কভার্ড, সমস্ত ক্রিস্টালটাই সে কভার করবে, কোনো জায়গাও খালি থাকবে না। এমন হবে না যে একটা ব্লকের উপরে আরেকটা ব্লক গিয়ে উপরে পড়ে যাবে, মানে ওভারল্যাপিং হবে না। যদি না ঘটে তাহলে ওই রকম ভলিউমটা ক্রিস্টালের মাঝে নিলাম, সেই ভলিউমটাকে আমরা বলবো প্রিমিটিভ ইউনিট সেল। প্রিমিটিভ ইউনিট কোষ। প্রিমিটিভ ইউনিট সেলের একটা প্রপার্টি হলো তার কোনো নির্দিষ্ট জিওমেট্রি নাই। তার কারণ আমি যেমন আমি বলছিলাম প্রিমিটিভ ভেক্টরগুলো যেভাবে আমরা বিভিন্নভাবে চুজ করতে পারি, এই প্রিমিটিভ ইউনিট সেলটাকে আমরা বিভিন্নভাবে চুজ করতে পারি, তার কোনো মানে ডেফিনিট জিওমেট্রি থাকবে না। তাহলে এই ধরনের ক্ষুদ্রতম মানে স্মলেস্ট ভলিউমকে আমরা প্রিমিটিভ
ইউনিট কোষ বলবো। এখন যদি আমি কনভেনশনাল বা নন প্রিমিটিভ ইউনিট কোষ বলি, ডিফারেন্সটা কিন্তু সামান্য, বাকি ডিফারেন্স গুলো সব আছে। কিন্তু নন প্রিমিটিভ তখন হবে যদি তার ফিক্সড জিওমেট্রি থাকে, তার জিওমেট্রি আপনি চেঞ্জ করতে পারবেন না। একটা যে জিওমেট্রি আছে এই ইচ্ছে মতো আর নেওয়া যাবে না, তাহলে ওই জিওমেট্রি থাকবে। এবং ওইটাও আপনার যদি সঞ্চালন করেন বা ট্রান্সলেট করেন এ বি সি এর দিকে, তাহলে হোল লেটিস, ইট উইল কভার দ্য হোল লেটিস। কোনো জায়গাও সে খালি থাকবে না, কোনো ওভারল্যাপিংও হবে না। তাহলে ওই রকম ক্ষুদ্র ভলিউমটাকে আমরা বলি কনভেনশনাল ইউনিট সেল। কনভেনশনাল আর মানে প্রিমিটিভ ইউনিট সেলের মাঝে পার্থক্যটা, বেসিক পার্থক্যটা কি তাহলে? জিওমেট্রিটা, জিওমেট্রিক শেপ থাকবে আর থাকবে না। জিওমেট্রি একটা ডেফিনিট জিওমেট্রি থাকবে, আর এটাতে ডেফিনিট জিওমেট্রি থাকবে না। ঠিক আছে কি? পরিষ্কার? জি স্যার। আপনারা তো রেসপন্স না করলে তো আমি বুঝতে পারি না যে আমি যে বলতেছি এটাকে এমনি বলতেছি কিছু। আপনারা যদি না বুঝেন তো আমার এই বলার কোনো অর্থ হয় না, মিনিংলেস। ওকে, তাহলে আমরা বুঝলাম। এখানে দেখেন আমরা একটু উদাহরণ দিচ্ছি। এটা একটা 2 ডাইমেনশনাল ল্যাটিস, এটা একটা 2 ডাইমেনশনাল ল্যাটিস, 2 ডাইমেনশনাল ল্যাটিস, 2 ডাইমেনশনাল ল্যাটিস। এখন দেখেন এখানে আমি চুজ করলাম সেলগুলা, টান দিলাম, মাঝে দিলাম, তাহলে এরকম একটা প্যারালেলোপিপেডের মতো, প্যারালেলোগ্রামের মতো, এরকম সমান্তরিকের মতো হলো। এইটা একটা ইউনিট সেল আমার, এটা প্রিমিটিভ ইউনিট সেল, তার মাঝে একটা ল্যাটিস পয়েন্ট আছে। ওকে, এইখানেও নিলাম, দেখেন এই লাইনগুলো আমরা একটু একটু তেরা করে টাকলাম, তাহলে এরকম হলো। এইটাও একটা ইউনিট সেল। এবং এই 3 ডাইমেনশনাল না স্যার? এটা 3 ডাইমেনশনাল না স্যার? 2 ডাইমেনশনাল প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম, হ্যাঁ। কাজী এইটা দেখেন, তাহলে এইখানে ইউনিট সেলটা শেপ হলো জিওমেট্রি এরকম ছিল, এইখানেও এরকম হলো, তাহলে দুটো তো এক থাকলো না। তাহলে আমি প্রিমিটিভ ইউনিট সেল হলো, তার জিওমেট্রিটা ফিক্স না, আপনি যেভাবে খুশি চুজ করতে পারেন। এই জন্য এটা আরেকটা। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার এইখানে কি একটা ল্যাটিস পয়েন্ট আছে? কারণ আমি বলছি যে একটা ইউনিট সেলের ভিতরে একটা ল্যাটিস পয়েন্ট থাকবে 1/4 করে 4টা। হ্যাঁ, 4টা। কাজে 1/4 করে 4টা থেকে একটাই পাবে সে প্রতি সেলে, কারণ একটা কোণা 4 জনে শেয়ার করছে। কাজে তার ভাগে মিললে একটাই হবে, যদিও মাঝে নাই, কিন্তু একটাই, তার ভাগে একটাই আছে। কাজে এইটাও একটা সেল হতে পারে। তাহলে দেখেন যে প্রিমিটিভ ইউনিট সেল যেগুলা, তার কোনো নির্দিষ্ট কি থাকবে না, জিওমেট্রি থাকবে না, জ্যামিতিক আকার বা জিওমেট্রি থাকবে না, সেটা থাকবে না। কিন্তু যদি কনভেনশনাল হয়, এখন আমরা একটু যাই, যে প্রচলিত একক কোষ, এটা কনভেনশনাল ইউনিট সেল। এটাকে নন প্রিমিটিভও বলতে পারেন, এটা নন প্রিমিটিভ অনেকেই বলে, অনেক বইও লেখে। কাজী নন প্রিমিটিভ এটাকে বলে। নন প্রিমিটিভ হলে এখন ডিস্টার্ব করতেছে। নন প্রিমিটিভ হলো, তাহলে এইখানে ইউনিট সেল গুলা নির্দিষ্ট জিওমেট্রি থাকবে। এখানে ছবিটা কমপ্লিকেটেড, এখানে দেখানো হলো, আমরা একটু পরে গেলে, কিন্তু ডেফিনিশনটা একই। দেখেন, মৌলিক একক কোষ থেকে বড় অঞ্চল বা আয়তন, যাকে ব্রেভেজ ল্যাটিসের ভেক্টর সমূহের কোন সাবসেট বরাবর সঞ্চালন বা অপসারণ করলে সম্পূর্ণ ল্যাটিস পূর্ণ করে, যেন কোনো অবলেপন না হয় বা কোনো জায়গা খালি না থাকে, তবে এই অঞ্চল বা আয়তনকে প্রচলিত একক কোষ বা নন প্রিমিটিভ ইউনিট সেল বলা হয়। আরেকটা বলি, এই জিনিসগুলো আর একটু বিশদ আমরা আসবো পরের লেকচারে। এইখানে আরেকটা হলো বিগনার্সিস মৌলিক কোষ। এটা একটা নাম স্যার শুনবেন, যে বিগনার্সিস দুজনের নাম আছে, দুজন বিজ্ঞানীর নাম, প্রিমিটিভ সেল। এটা হলো যে এটার মতো অনেকটা, এই ছবির মতো অনেকটা, যে একটা ইউনিট সেল আছে, 3 মাত্রিক হইতে পারে। যদি 3 মাত্রিক হয়, যদি 2 মাত্রিক হয়, তাহলে এটার মাঝে যে লেখাগুলো টানলাম, মানে এটা যে নিয়ারেস্ট নেইবার, এই নিয়ারেস্ট নেইবারকে মাঝে একটা রেখা দিয়ে টানলাম, এই পাশে নিয়ারেস্ট নেইবারকে একটা মাঝে একটা ইয়া দিয়ে দ্বিখণ্ডিত করলাম। তার চারপাশে যা দ্বিখণ্ডিত করলে লাইনগুলো মাঝের যে জায়গাটুকু রাখবে, সেটা আমরা বলবো বিগনার্সিস ইউনিট সেল।
এবং বিগনার সিজ ইউনিট সেল যদি 3 মাত্রিক হয় তাহলে লাইন দিয়ে কাটবেন না, তাহলে প্লেন দিয়ে তল দিয়ে কাটতে হবে। নিকটতম প্রতিবেশীকে তল দিয়ে কাটবেন, কাটলে তলগুলা কাটাকাটি করে মাঝে একটা জায়গা তৈরি করবে, তার মাঝে একটা ল্যাটিস পয়েন্ট থাকবে, ওই সেলটাকে আমরা বলি বিগনার সিজ ইউনিট সেল। তারপরে ডিফারেন্ট রকমের সেল আছে, যেখানে একটু বলা আছে দেখেন, এখানে এটা একটা ল্যাটিস পয়েন্ট, এখানে একটা ল্যাটিস পয়েন্ট, এখানে একটা ল্যাটিস পয়েন্ট, এখানে একটা ল্যাটিস পয়েন্ট। এখন এই দুটোর মাঝে যে ডিসটেন্সটা, এটাকে এই লাইন দিয়ে কাটলাম, এটার আর এটার মাঝে যে ডিসটেন্সটা, এটার মাঝে ঠিক মাঝে দ্বিখণ্ডিত করলাম লাইন দিয়ে, এটার আর এটার মাঝে এই লাইন দিয়ে দ্বিখণ্ডিত করলাম, তারপরে এটার আর এটার মাঝে এটা দিয়ে দ্বিখণ্ডিত করলাম, তাহলে এটার আর এটার মাঝে এটা দিয়ে দ্বিখণ্ডিত করলাম। এরকম করলে যেই আয়তনটুকু মাঝে রাখলো এটা হলো বিগনার সিজ সেল। আর এটা তার সহজে দেখেন এরকম, এটা হলো নিয়ারেস্ট নেইবার ডিসটেন্স যেটা ছিল এখান থেকে গেলে তার লম্ব দ্বিখণ্ডক, এইটা নিয়ারেস্ট নেইবার ডিসটেন্স যেটা ছিল লম্ব দ্বিখণ্ডক, এইটার লম্ব দ্বিখণ্ডক, এইটার লম্ব দ্বিখণ্ডক, 4টা লাইন কাটাকাটি করে মাঝে একটা জায়গা সৃষ্টি করলো, এটা বিগনার সিজ সেল। 3 মাত্রিক ক্ষেত্রে এটা বিসিসির জন্য এরকম দেখতে, 3 মাত্রিক ক্ষেত্রে এই মাঝের যে ইয়ার মতো গোল বলের মতো আমরা কাগজ দিয়ে অনেক সময় বানায়, যে অক্টাল শেপের ইয়া বানায় অনেকে, বলের মতো, ওই মাঝের অঞ্চল কাগজের বল স্যার বানাইছেন না এরকম ইয়াওয়ালা, এরকম এইটা হচ্ছে 8টা থাকবে, 8টা সারফেস থাকবে, তাহলে এই ধরনের হলো এটা হলো বিগনার সিজ সেল। এটা তল দিয়ে কাটছে আর কি, লাইন দিয়ে না। আচ্ছা, তারপরে আরেকটা ডেফিনেশন আছে, আপনারা জানেন কিনা, যে ক্যালাসীয় গঠন ইকুয়াল টু মানে ক্রিস্টাল স্ট্রাকচার ইকুয়াল টু হলো, আপনারা অনেক সময় লেখেন যে ল্যাটিস প্লাস বেসিস। শুনছেন কি এই সংজ্ঞাটা? এটা সহজ সংজ্ঞা, অনেকে ওই যে ক্রিস্টালের সংজ্ঞা জিজ্ঞেস করলে বলে স্যার ল্যাটিস প্লাস বেসিস, কিন্তু এটা আসলে ফিজিক্যালি কিছু এমনি মিন করে না, কিছু ফিজিক্যাল না, এটা ম্যাথমেটিক্যালি, ম্যাথমেটিক্যাল দৃষ্টি পয়েন্ট থেকে ঠিক আছে যে ল্যাটিস প্লাস বেসিস ইজ ইকুয়াল টু ক্যালাসীয় গঠন। ওকে, মানেটা কি? আমরা তো ল্যাটিস বললাম, তাহলে এখান থেকে এটা অন্তত স্পষ্ট যে ক্যালাস আর হ্যাঁ স্যার বেসিস বলে কি বলেন স্যার ল্যাটিস তো বুঝেছি স্যার, ভিত্তিটা কি স্যার? বেসিস পড়ানো হয়েছে তো স্যার, বেসিসটা কি একটু বলেন, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি যতটুকু বুঝি। কেউ কিছু যদি বলেন যে আপনারা বেসিস বলতে কি বুঝাচ্ছেন, এই যে ছাত্ররা যখন শিখান যে ল্যাটিস প্লাস বেসিস ইজ ইকুয়াল টু ক্রিস্টাল, তাহলে ক্রিস্টাল স্ট্রাকচার, তাহলে ওই বেসিসটা এখানে কি বেসিস? স্যার বেসিসটা কি ভৌত রূপটা স্যার? না না, ভৌত রূপ তো স্পষ্ট হলো না শব্দটা, মানে এটা শুনে মানে কোনো ডেফিনিট কিছু হলো না আর কি। জানতে চাচ্ছিলাম স্যার ওইটাই কি। ল্যাটিস পয়েন্টে আমাদের পরমাণুগুলো যদি বসানো হয় তাহলে ওই পরমাণুগুলি হচ্ছে বেসিস। তাহলে আমি যদি একটা ক্রিস্টাল গঠন করে, ধরেন একটা সিম্পল কিউবিক ল্যাটিস নেই, তাহলে আপনার বেসিস কয়টা হবে? সিম্পল কিউবিকে 3টা স্যার, প্রত্যেকটা ল্যাটিস পয়েন্টে একটা করে পরমাণু বসবে স্যার, তাহলে ওই পরমাণুগুলিকে আমরা বলবো ভিত্তি। 6টা স্যার, কিউবিক মানে তো 6টা। না সেটা বেসিস, কিউবিকে 8টা থাকে, 4 কোণ করে। এইখানে অর্থটা একটু ভিন্ন, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমার কোথায় যেন একটা ছবি ছিল সিম্পল কিউবিক ল্যাটিসের, আমি উপরে যাই না নিচেও আছে, আমি দেখি নিচে আছে, আছে কিনা, একদম নিচে পরের চ্যাপ্টার আছে, এটা পরের ইয়েতে যাবো, কিন্তু এখানে আমি উপরের থেকে আপনাদেরকে একটু বলে দিই। এখানে একটা সিম্পল কিউবিক ল্যাটিস ছিল, ছিল একটা, ধরেন এইটাতে এফসিসি ছিল। আচ্ছা, আমি ধরেন এইটাই আমি চিন্তা করি, উপরে কি একটা সিম্পল কিউবিক ছবি ছিল? হ্যাঁ ছিল, এটা দিয়ে শুরু করি, এটা দিয়ে বলাটা বোঝানোটা সহজ হবে। আচ্ছা, ধরেন আমরা যে বেসিস ল্যাটিসের সংজ্ঞা দিলাম, সংজ্ঞাতে আমরা বললাম যে যে কোনো ল্যাটিস পয়েন্টের পজিশন ভেক্টর আমরা n1a প্লাস n2b
প্লাস N3C এই ফর্মুলা দ্বারা প্রকাশ করতে যদি পারি তখন তাকে আমরা ব্রাভে ল্যাটিস বলি। এখন এই যে একটা আপনার BCC বডি সেন্টার্ড কিউবিক, অর্থাৎ দেখেন এটা একটা ইউনিট সেল যার সেন্টারে একটা ল্যাটিস পয়েন্ট আছে আর 8 কোণায় 8টা। এটার পাশে কিন্তু আবার এরকম সেল আছে যেটা দিয়ে পুরো ক্রিস্টালটা গঠিত। এটা হলো স্মলেস্ট একটা এরিয়ান ব্লক নিলাম, যে এই ব্লকটা রিপিট করলে আমরা করতে পারি। এখন আমাকে বলেন তো দেখি, এই ল্যাটিসে আমি যদি A যদি আমার প্রিমিটিভ ভেক্টর হয়, B যদি আমার প্রিমিটিভ ভেক্টর হয়, C যদি আমার প্রিমিটিভ ভেক্টর হয়, সিটা আসলে এইটা হওয়ার কথা, এটা সরে গেছে আর কি। এই ধরুন A B এটা C হওয়ার কথা ছিল। আচ্ছা, যদি প্রিমিটিভ ভেক্টর হয় তাহলে এই যে মাঝের যে ল্যাটিস পয়েন্টটা আছে এইটার পজিশন ভেক্টর কি আমরা ইন্টিজার দিয়ে প্রকাশ করতে পারবো? না স্যার, না। আমি যদি এখানে মূল বিন্দু ধরি, এখানে যদি মূল বিন্দু, তাহলে কি হলো? হাফ A হাফ B হাফ C, তাহলে তো ইন্টিজার থাকলো না, গেল না? কারণ আমি তো ডেফিনেশন বলছিলাম N1 N2 N3 মাস্ট বি ইন্টিজার। জি স্যার, ইন্টিজার হতে হবে। জি স্যার, ইন্টিজার হতে হবে না, সেটা তো আমরা ডেফিনেশনে বলে আসলাম, কিন্তু এখানে তো ইন্টিজার হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে এখন এটা কি ব্রেভিস ল্যাটিস? এইটা এই যেটা ফর্ম করবে এটা কি ব্রেভিস ল্যাটিস হবে? ইন্টিজার না হলে হবে হবে, ওইটা ওই বিন্দুর সাপেক্ষে না, আমরা অন্য যে কোনো বিন্দু স্যার, আমরা যদি আচ্ছা বলেন কোন বিন্দুর সাপেক্ষে যদি আমরা কর্নারের যে কোনো একটা বিন্দু নেই স্যার, কর্নারের যে কোনো বিন্দু নিলে হবে এটা স্যার। না, কিন্তু এইটার অবস্থান ভেক্টর কেমনে হবে? আমি যদি কর্নারের এই বিন্দুই নিলাম, এখান থেকে আমি এটার অবস্থান ভেক্টর যদি আমি করতে চাই, এইদিকে যেতে চাই, তাহলে এইদিকে কি ওই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো? আর প্লাস আমরা যদি হাফ কে স্যার 1 ইউনিট ধরি, হাফ ইউনিটের 1 ধরি, তাহলে তো না, কোনটাকে ধরবেন? হাফ যে অংশটা আছে সেটারে আমরা 1 ধরলে, হাফ কে 1 ধরবেন কেমনে? কারণ এটা তো হলো এই ল্যাটিস থেকে আমরা একটা ইউনিট আর কি 1 ইউনিট করে যদি আমরা প্রত্যেকটাকে 1 করে, হাফ কে তো আমরা বলি না, ওখানে বলছিলাম ইন্টিজার হবে, সহগগুলো হবে ইন্টিজার, কিন্তু সহগ তো আমি ইন্টিজার হচ্ছে না। স্যার আর ডিসটেন্সে আমি আর প্লাস করে দিলাম, আর প্লাস করে দিয়ে তাহলে হবে এই পয়েন্টে চলে আসবে। কোথায় চলে যাবে? এখান থেকে আর দিলেন, আর দিয়ে এখানে গেলেন। আর তো আমরা ধরছি যখন আমার মূল বিন্দুটা ল্যাটিস পয়েন্টে থাকে না, তখন আমরা একটা আর নিছি। কিন্তু আপনি যদি ল্যাটিস পয়েন্টের উপরে থাকলেন তাহলে তো স্মল আরটা হবে না, স্মল আর দিতে হবে না। আর আশেপাশের যে সেলগুলো আছে ওদের সেন্টার্ড যে এগুলা, আমি আপনাদেরকে এই জিনিসটা একটু বলি। এখন ধরেন এটার পাশে আরেকটা সেল আছে এরকম, আমি যদি এই পয়েন্টটা অথবা এইটা আমরা যেটা চুজ করেন, যদি এই পয়েন্টটা বা এই পয়েন্টে ধরেন, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুইটাকে যদি আমি ফিক্সড একটা জিনিস ধরলাম, এইটাকে আর এটাকে একটা জিনিস যদি আমি মুভ করি, তাহলে এই পুরা জিনিসটা একবারে একদিকে মুভ করবে। তাহলে এই দুইটা পয়েন্ট কিন্তু আমি একটা জিনিস ধরি, তাহলে এই যে আপনার এই BCC ল্যাটিসটা আছে, এটা সব মানে তার সিম্পল কিউবিকের মতো সে পুরা ল্যাটিসটাকে কভার করবে, এটা সিম্পল কিউবিক হয়ে যাবে। তাহলে এখানে আমরা যেটা বলি, তাহলে 2 পয়েন্ট বেসিস, খেয়াল করেন কিন্তু বেসিস শব্দটা যে আমি যেখানে বলছিলাম আপনাদেরকে, তাহলে যদি একটা BCC ল্যাটিস হয় তাহলে এইটা সিম্পল কিউবিক করা যাবে একদম পিরিয়ডিসিটি যে দিকেই যান পিরিয়ডিক হবে, যদি আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলে আমরা দুইটাকে যদি একটা সত্তা হিসাবে কনসিডার করি, মানে এটাকে 2 পয়েন্ট বেসিস বলে, দুইটা পয়েন্ট আছে, কাজে 2 পয়েন্ট বেসিস যদি কনসিডার করি, তাহলে এইটা ক্রিস্টাল মানে ওই যে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট, যেদিকে যান সে পিরিয়ডিক হবে, পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট করবে, অ্যারেঞ্জমেন্টের মতো বিহেভ করবে। কাজে এইটাকে আমরা বলি বেসিস। এই যে ওখানে যে বেসিস শব্দটা আমরা বললাম, যে এইটা ধরেন 0 0 0 এটার পজিশন হলো আপনার হাফ ABC, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলে যদি একটা পয়েন্ট কল্পনা করি, একটা বস্তু কল্পনা করি, এটাকে আমরা ল্যাঙ্গুয়েজে বলি 2 পয়েন্ট বেসিস কল্পনা করি, তাহলে এটা ক্যালাসীয় মানে পুরা ক্রিস্টালার, ওই যে আপনার ইন্টিজার সংখ্যা হওয়ার কথা না, তখন আপনি ট্রান্সলেট করবেন ইন্টিজার সংখ্যা হবে যেদিকে যান। এটা তো স্যার একটা লেন্থ হয়ে গেল স্যার,
দুইটা পয়েন্ট যদি আমরা এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত একটা লেন্থ পেয়ে যাই, এই 2 পয়েন্ট বেসিস, এই দুইটা পয়েন্ট মিলে একটা জিনিস কল্পনা করলেন, ধরেন একটা জিনিস হলো ডিসটেন্সটা মাপবো কোথা থেকে স্যার? ডিসটেন্সটা কোথা থেকে কল্পনা করব? বা এই যে 8টা কর্নার আছে, কর্নারের সাথে ডিসটেন্সটা তখন কোন জায়গায় ধরবো? মানে কোন ডিসটেন্সটা বলেন দেখি? মানে যে 8টা কর্নারে স্যার 8টা পয়েন্ট আছে বা 8টা অ্যাটম আছে, অ্যাটম না ডিসটেন্স কোথা থেকে সমান হবে স্যার? আমি বলি আপনাকে, ধরেন এটা মিলে একটা বস্তু, ধরেন এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলে 2 পয়েন্ট বেসিসের একটা জিনিস ধরলাম, এটাকে ল্যাঙ্গুয়েজ আমরা বলি 2 পয়েন্ট বেসিস। দুইটা বেসিস পয়েন্টে একটা, তাহলে এই দুইটা যদি একটা হয় তাহলে এইখানে আমি আর পয়েন্ট আমার থাকলো না, তাহলে আপনি এখন ট্রান্সলেট করতে পারেন, এদিকে যেতে পারেন, এদিকে যেতে পারেন, এদিকে যেতে পারেন, কোনাকুনি যেতে পারেন, এই দুইটা একটা পয়েন্ট হয়ে গেলে আর আপনার এটার উপরে আর আপনার ইয়া থাকলো না, ওই দুইটা আলাদা আলাদা আর থাকলো না, এবং তখন এটা সিম্পল কিউবের মতো আপনি ট্রান্সলেট করতে পারবেন। স্যার এইটা বাস্তবে দুইজন মানুষ আছে স্যার, আমি যদি একজন কল্পনা করি তাহলে কি স্যার এটা বাস্তবসম্মত হবে স্যার? না না, বাস্তবসম্মত হবে না, না না না, সেই বাস্তবসম্মত এটাকে আমরা বলি 2 পয়েন্ট বেসিস, যেভাবে আমরা কল্পনাটা করি। স্যার এরকম তো 3 পয়েন্ট বেসিস হতে পারে, 4 পয়েন্ট বেসিস হতে পারে, আমি সেটাই আসতেছি। তাহলে এইটা হলো 2, আমি সেটাই বলতেছি আপনাকে, এটা হলো 2 পয়েন্ট বেসিস। আর যদি সিম্পল কিউবিক হয়, এখানে যদি না থাকে, তখন বেসিস হলো 1 পয়েন্ট বেসিস, তখন এই যে কোনার যে কোনো একটাই আপনার বেসিস, একটা পয়েন্টের বেসিস। স্যার আমরা যদি এই যে পাশে যদি আরো কিউব এরকম ধরে নিই, তাদের মাঝখানেও তো ওরকম একটা পয়েন্ট যদি থাকে, তাহলে সেই পয়েন্ট আর এই মাঝখানের পয়েন্ট এবং চারিপাশে যে মাঝখানের পয়েন্ট গুলো আছে তাদের নিয়েও তো আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে পারি, ল্যাটিস করতে পারি। হ্যাঁ সেটাই, আমি তো এখন ওই যে সামনে হইলো বোর্ডে আমি এখানে এঁকে আপনাকে দেখাইতে পারতাম, পাশের সেলগুলো এঁকে টেকে যে আমি ট্রান্সলেট করছি। এখন এই দুইটার মাঝে আলাদা জিনিস না, দুইটা এটা মুভ করলে এটা সরে যাবে, কাজে আপনার পুরো ক্রিস্টালটাই আপনার ওই একটা লেটিস বরাবর, একটা পিরিয়ড বরাবর, মানে কোনো ইয়া ছাড়া, মানে ইন্টিজার নন ইন্টিজার দিয়া ছাড়াই, মানে ইন্টিজার দিয়েই আপনি ট্রান্সলেট করতে পারবেন। আপনি কল্পনা যদি করেন এখানে এটার পাশে আরেকটা আরেকটা ইউনিট সেল, এটার পাশে আরেক ইউনিট, তাহলে যদি আমি যদি এ পরিমাণ সরাই এইদিকে, তাহলে এই দুইটা একসাথে সরছে, একসাথে সরে যাচ্ছে। একসাথে সরে গেলে 2 পয়েন্ট বেসিসের যদি এই দুইটা পয়েন্ট একসাথে সরে যায়, তাহলে তো আপনার আবার পাশের সেলটাই সৃষ্টি হলো, এর পাশের সেলটা সৃষ্টি হলো, আপনি পুরো ক্রিস্টালটাই আপনি কভার করতে পারবেন। আপনি একটু সন্দেহ আর একটু অ্যাডভান্স বলি আপনাকে, আবার এখানে নিয়ে যাই। এটা হচ্ছে একটা ফেস সেন্টার্ড কিউবিক, এটা দেখলে 8 কোণায় 8টা, 6 ফেসে 6টা লেটিস পয়েন্ট আছে। এখন এইটাকে যদি আমি সিম্পল কিউবিক করতে চাই, মানে ওই যে পিরিয়ডিক যে কোনো দিকে যান তার পিরিয়ডিসিটি নষ্ট হবে না, এটাকে তাহলে কয়টা পয়েন্ট হবে? 4 পয়েন্ট বেসিস লাগবে, কারণ এই পয়েন্ট আর যে পাশের যে সারফেসের 3 সারফেসের 3টা নিয়ারেস্ট নেইবার, এই 4টা পয়েন্টকে যদি আপনি একটা রিজিড পয়েন্ট হিসেবে বিবেচনা করতে পারেন, তাহলে এই লেটিসটাও একটা সিম্পল কিউবের মতো আপনি বিহেভ করবে। তাহলে তখন বেসিস হলো 4 এবং এই 4টা হলো তার বেসিস, এই 4টা অ্যাটমের পজিশন হলো তার বেসিস। ক্রিস্টালে যে আপনার যে সংজ্ঞা দিলাম, সংজ্ঞাতে যে বেসিসটা হলো, এইটা হলো এই বেসিসের কথা। এটা অনেকেরই বুঝতে সমস্যা হয়, ওখানে বেসিসটা বলতে কি বোঝাচ্ছে পরে বুঝান স্যার প্লিজ। স্যার মোটামুটি বুঝতে পারছি স্যার। এটা 2 পয়েন্ট বেসিস, এটা হলো 4 পয়েন্ট বেসিস, এটা যদি এফসিসি হয়। ওকে, আর তাহলে এইটা হলো যে আপনার ক্রিস্টাল প্লাস লেটিসের যে সংজ্ঞাটার বেসিস। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাহফুজ বলছি স্যার। হ্যাঁ বলেন স্যার। আমাদের ব্রেক ছিল 10টা এখন 10টা 41 বাজে স্যার। ব্রেকে যাবেন? 10টা থেকে ব্রেক ছিল নাকি 10:30? 10:30 ব্রেক ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো আমরা ব্রেক নিয়ে নেই। তাহলে আমরা স্যার কি 11টায় ফিরবো? আবার 11টায় ফিরবেন না নাকি? জি জি।